যেটাকে আসলে এতক্ষণ গোল্ডেন ক্রসওভার বলে ভুল করছিলাম, সেটা আসলে আমরা বুঝতে পেরেছি এটা আসলে গোল্ডেন ক্রসওভার না, সেটা হচ্ছে যে একটা হুক। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চার্ট ক্যান টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো খুবই পপুলার একটি ট্রেন্ড ফলোইং ইন্ডিকেটর নিয়ে ভিউয়ার্স, যেটি একটি মোমেন্টাম ইন্ডিকেটর, যার নাম হচ্ছে ম্যাকডি, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স, যা আমাদেরকে প্রাইস ট্রেন্ড শনাক্ত করতে সাহায্য করে, সাথে সাথে মার্কেটের এন্ট্রি পয়েন্টগুলো, বাই এন্ট্রি সেল এন্ট্রিগুলো কোথায় কোথায় রয়েছে সেগুলো আমরা দেখে নিতে পারি ভিউয়ার্স। এবং এই পপুলার ইন্ডিকেটরটি কিন্তু মাল্টি অ্যাসেট ক্লাসে ব্যবহার হয়ে থাকে ভিউয়ার্স। আমরা এটাকে গোল্ড, তারপর হচ্ছে ক্রিপ্টো, ফরেক্স, স্টক মার্কেট, মানে সব অ্যাসেট ক্লাসে কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো বুঝতেই পারছেন আজকে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, এবং এই পপুলার ইন্ডিকেটরটি যিনি ইন্ট্রোডিউস করেছেন ওনার নাম হচ্ছে জেরল্ড অ্যাপল। উনি একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, উনি কিন্তু 16টিরও অধিক বই লিখেছেন ভিউয়ার্স। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা শিখবো হোয়াট ইজ ম্যাকডি, ম্যাকডি কি, এর কোর কম্পোনেন্টস গুলো কি কি আছে ভিউয়ার্স, তারপর এটাকে কিভাবে ক্যালকুলেট করা হয়, তারপরে এটার ইন্টারপ্রিটিং ম্যাকডি সিগন্যালগুলোকে আমরা কিভাবে, এটার ব্যাখ্যাগুলো আমরা জানবো ভিউয়ার্স। তারপর কিভাবে হাউ টু প্লট ম্যাকডি, কিভাবে আমরা আমাদের অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্মে আমরা ম্যাকডি ইন্ডিকেটরটিকে প্লট করব, এবং হচ্ছে ডিফারেন্ট ইউজেস অফ ম্যাকডি, ম্যাকডির বিভিন্ন ব্যবহারগুলো আমরা শিখবো, দেখব এবং শিখবো। আর যেটা আমি বলেছি, যেটা হচ্ছে যে খুবই আজকের আকর্ষণীয় যে পার্ট, সেটা হচ্ছে ম্যাকডি এবং আরএসআই নিয়ে একটি ট্রেডিং সেটআপ আমরা কিভাবে করতে পারি, এবং কিভাবে আমরা সিগন্যালগুলোকে পেতে পারি, আমরা নয়েজটাকে রিমুভ করতে পারি, কমিয়ে আনতে পারি। তো ভিউয়ার্স, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি ভিউয়ার্স। তো ম্যাকডির কম্পোনেন্টস গুলোর দিকে যদি আমরা তাকাই, প্রথমেই আমরা কিন্তু ম্যাকডি লাইন, যেটা আমরা বলছি ম্যাকডি, এই লাইনটিকে আমরা এই যে ক্যালকুলেট করা হয় ভিউয়ার্স আমাদের 12 পিরিয়ড ইএমএ, যেটা আমরা গত ভিডিওতে আমি কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ নিয়ে বলেছি। ইএম এর ফুল যদি অ্যাব্রিভিয়েশন যেটা রয়েছে সেটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো এটা সম্পর্কে আপনারা যারা ভিডিওটি মিস করে গেছেন, আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, মুভিং অ্যাভারেজ নিয়ে আমার একটা ভিডিও আছে, অবশ্যই সেটা দেখে আসবেন। এরপরে হচ্ছে সিগন্যাল লাইন, যেটা আমাদেরকে বাইসেল সিগন্যাল জেনারেট করে থাকে ভিউয়ার্স, যেটা ম্যাকডি লাইনের উপরে প্লট করা হয়ে থাকে। এই সিগন্যাল লাইনটাকে ক্যালকুলেট করা হয়, এটা হচ্ছে ম্যাকডি লাইনের 9 দিনের মুভিং অ্যাভারেজ ইএমএ, 9 ইএমএ, ঠিক আছে। ম্যাকডি লাইনের আমি যেটা আমি বের করেছি সেটা 9 দিনের মুভিং অ্যাভারেজ হচ্ছে সিগন্যাল লাইন। এরপরে খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে একটা ভিজুয়াল ক্লারিটি দিয়ে থাকে ভিউয়ার্স, সেটা হচ্ছে হিস্টোগ্রাম। ম্যাকডি এবং সিগন্যাল লাইন যেটা রয়েছে সেটার বিয়োগফল, মানে আমি যদি বলি এটাকে, এটার যে ডিফারেন্সটা যেটা, সেটাই হচ্ছে যে ভিউয়ার্স হিস্টোগ্রাম, যেটা কিন্তু আমাদেরকে একটা ভিজুয়াল ক্লারিটি দেয়, আমাদেরকে বুঝতে সুবিধা হয় এটা দেখে যে আমরা আমাদের এন্ট্রি এক্সিট গুলো কোথায় নিতে পারি, কোথায় নেওয়া ঠিক হবে না। এবং এর সাথে সাথে কিন্তু এখানে একটা সেন্টার লাইন রয়েছে, যেটা আমাদেরকে এটা বুঝতে সাহায্য করে যে এই ট্রেন্ডের মোমেন্টামটা কি আছে, এটা শক্তিমত্তা কি আছে, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে সাহায্য করে। সো আমরা এগুলো দেখবো সরাসরি। তো আমি এখানে আর বেশি দীর্ঘায়িত করছি না। আর আমরা কিন্তু এই টোটাল ক্যালকুলেশনটা ভিউয়ার্স এখন একটু দেখে নিব এক্সেলে কিভাবে করা হয়, খুব অল্প সময়ের মধ্যে। ভিউয়ার্স, আমি সি পার্লের উপর ক্যালকুলেশনটা করেছি, এবং আমি এখানে জানুয়ারির 1 তারিখ থেকে একদম মের 2 তারিখ পর্যন্ত ডেটাগুলো নিয়ে নিয়েছি, ক্লোজিং প্রাইসগুলো নিয়ে নিয়েছি। এবং এটার প্রসিডিউরটা, এটার ক্যালকুলেশন প্রসিডিউরটা খুবই সহজ। সেটা হচ্ছে প্রথমেই আমাকে যেটা করতে হবে, এই যে 12 দিনের আমাকে ইএমএ টা বের করতে হবে, এবং ইএমএ বের করতে হলে আমি জানি যে একদম সেম যেটা আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ যেভাবে ক্যালকুলেট করি একইভাবে আমরা করব। প্রথম যেটা আমাদের ক্যালকুলেশন হবে 12তম দিনে, দেন হচ্ছে 13তম দিনে গিয়ে ভিউয়ার্স আমরা মাল্টিপ্লায়ার এবং অন্যান্য যে সূত্র রয়েছে সেটাকে আমরা ব্যবহার করব। ইএমএ বের করার যে সূত্র রয়েছে, এগুলো নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো নিয়ে অলরেডি আমার গত ভিডিওতে আমি বলেছি, মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি ভিডিওতে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে একই ভাবে ক্যালকুলেট করব আমরা, বের করব আমরা 26 ইএমএ যেটা। তো বের করার পর আমাকে এখন এরপরে ম্যাকডি বের করাটা খুবই সহজ ভিউয়ার্স। এটা হচ্ছে ম্যাকডি ঘর, যেটাতে আমি 12 ইএমএ থেকে আমি 26 ইএমএ কে বাদ দিলে, বিয়োগ করলে, সাবট্রাক্ট করলে কিন্তু আমি আমার ম্যাকডিটা পেয়ে যাচ্ছি। তো এই ম্যাকডির আবার হচ্ছে যে 9 দিনের, এই যে 9 দিনের আপনার যে মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে, সেটা দিয়ে কিন্তু আমি আমার সিগন্যাল লাইনটাকে পাচ্ছি ভিউয়ার্স। সিগন্যাল লাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে।
আবার যেটা হিস্টোগ্রাম যেটা রয়েছে, আমাকে যেটা করতে হবে ম্যাকডি থেকে আমার যে সিগন্যাল লাইন যেটা, ওটাকে যদি আমি সাবস্ট্রাক্ট করি তাহলে কিন্তু আমি হিস্টোগ্রামটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা ম্যাকডির কম্পোনেন্টস গুলো সম্পর্কে জেনেছি, কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও জানলাম। ভিউয়ার্স, এখন আমি পুরো বিষয়টি আপনাদের সামনে ব্যাখ্যা করব, অর্থাৎ এই ম্যাকডি ইন্ডিকেটর কি কি সিগন্যাল জেনারেট করে থাকে, আমরা কিভাবে সেটাকে রিড করতে পারি। এবং এখানে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে কোনো একক ইন্ডিকেটরের কোনো সিগন্যালে আমরা কিন্তু বাই সেল করব না, অবশ্যই আমাদের ট্রিপল কনফার্মেশনের দরকার হবে। আমাকে ক্যান্ডেলিস্টিক ফরমেশন বুঝতে হবে, কারণ ক্যান্ডেলিস্টিক কিন্তু বায়ার সেলারের সাইকোলজিটা বুঝতে আমাকে সাহায্য করে। চার্ট প্যাটার্ন ফরমেশন গুলো আমাকে জানতে হবে, সেগুলো হেল্প আমি নিতে পারি। আবার যেটা হচ্ছে যে আমি কিন্তু আরো একটা ইন্ডিকেটর বসিয়ে, আরো দুটো ইন্ডিকেটর বসিয়ে কিন্তু আমি সেখান থেকে কনফার্মেশনটা নিতে পারি। সো আমার কনফার্মেশনটা নিতে হবে, একক ইন্ডিকেটরের সিগন্যালে কিন্তু আমরা ট্রেড করব না। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ম্যাকডি কিন্তু ভিউয়ার্স একটা অসিলেটর। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাইজের সেম স্কেল কিন্তু এটা ব্যবহার করছে না, এটা কিন্তু প্রাইজের নিচে ব্যবহার, আমরা এটা প্লট হতে দেখতে পাচ্ছি অনেকটা আরএসআই এর মতো একটা স্কেলের এর মধ্যে সেটা কিন্তু উঠানামা করছে। এটা যে কারণে এটা একটা অসিলেটর। আর আমরা কিন্তু গত ভিডিওতে দেখেছি কিভাবে মুভিং অ্যাভারেজ এটা আমরা দেখেছি, সেটা কিন্তু প্রাইজের সেম স্কেল ব্যবহার করে প্রাইস চার্টের উপরে আমরা প্লট হতে দেখি। প্রাইস যখন মুভিং অ্যাভারেজ লাইনের উপরে যাচ্ছে বুলিশ হিসেবে সেটাকে ট্রিট করছি, আবার যখন নিচে আসছে সেটাকে বেয়ারিশ হিসেবে ট্রিট করছি। আবার ক্রস ওভারে কিভাবে ট্রেড করতে হয় এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো আমি এটা নিয়ে বিস্তারিত বলছি না। তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ম্যাকডিতে আমরা অলরেডি জেনেছি যে কম্পোনেন্টস গুলো, একটা ম্যাকডি লাইন থাকবে, এটা ব্লুটা হচ্ছে ম্যাকডি লাইন, রেডটা হচ্ছে সিগন্যাল লাইন। হিস্টোগ্রাম, আমরা এর হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি ভিউয়ার্স। হিস্টোগ্রাম এই যে ওয়াইডেনিং হচ্ছে, এটা বড় হচ্ছে। আবার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ন্যারো হচ্ছে, আমরা যখন ন্যারো হবে বুঝতে পারবো যে এটা কনভার্জ করছে। যখন কনভার্জ করবে হিস্টোগ্রাম গুলোকে আমরা দেখবো যে ছোট হয়ে যেতে দেখবো। আর যেটা ওয়াইড হবে, যেটা ওয়াইডেনিং যেটা বলেছে হিস্টোগ্রাম, সেটা হচ্ছে যখন দুটোর মধ্যে ডিস্টেন্স বাড়বে, যখন এটাকে ডাইভার্জ হচ্ছে দুটো দুপাশে, সেখানে কিন্তু আমরা যদি এটা, যেহেতু এখানে একটা গোল্ডেন ক্রস হয়েছে উপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটা খুব বেশি বুলিশ। যত বেশি এটা দূরত্ব বাড়বে তত আমরা বুঝবো যে এটার বুলিশ যে মোমেন্টামটা তত বেশি কিন্তু আমরা বুঝতে পারবো, এবং সেটা কিন্তু স্ট্রংলি বুলিশ হিসেবে আমরা ট্রিট করব। কিন্তু যখনই এটা দেখা যাচ্ছে দুটো লাইন কাছাকাছি চলে আসছে, তখন আমাকে বুঝতে হবে যে সেখানে সেটা কনভার্জ করে যাচ্ছে এবং সেখানে কিন্তু সেটা উইক হয়ে যাচ্ছে, উইকেনিং ট্রেন্ড, একটা ট্রেন্ড এক্সোশনে চলে যাচ্ছে, সেই ধরনের সিগন্যাল সে জেনারেট করে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা বুঝতে পারছি যে এখানে প্রথম যে সিগন্যালটা সেটা হচ্ছে যে এটা ক্রস ওভারে সিগন্যাল জেনারেট করে। তো দুটো লাইনের ক্রস ওভারই কিন্তু আমি একটা এই যে বাই সিগন্যাল এবং একটা সেল সিগন্যাল, সেল এন্ট্রি আমরা পেয়ে থাকবো। তো সেটা কিভাবে আমরা পাচ্ছি, যখনই ম্যাকডি লাইন সিগন্যাল লাইনকে নিচের দিক থেকে ক্রস করে উপরের দিকে যাচ্ছে, সে আমাকে একটা, এটাকে একটা গোল্ডেন ক্রস আমরা বলে থাকি, এবং সে আমাকে একটা বাই সিগন্যাল জেনারেট করছে। আবার যখন ম্যাকডি লাইন উপরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যখন উপর দিয়ে সিগন্যাল লাইনকে ব্রিজ করে ভেঙে সেটা নিচে চলে আসতেছে ভিউয়ার্স, তখন সেটা আমাকে একটা সেল সিগন্যাল জেনারেট করছে। ক্রস ওভারই কিন্তু আমি সিগন্যালটা পাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিতে চাই ভিউয়ার্স, এটা কিন্তু যখন আমরা দেখব যে মার্কেট একটা রেঞ্জ বাউন্ডে ঢুকে গেছে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে উঠানামা করছে, কম একটা ডিস্টেন্সের মধ্যে সে উঠানামা করছে, সেখানে কিন্তু সে অনেক বেশি ফলস সিগন্যাল জেনারেট করবে। সেখানে কিন্তু আমরা এটাকে হয়তো ব্যবহার করব না, আমাদেরকে বুঝে নিতে হবে যে আসলে যে কারণে আমি বলেছি যে আমার নয়েজ গুলোকে রিমুভ করার জন্য আরেকটা ইন্ডিকেটরের হেল্প আমাকে নিতে হবে। এবং পিওর প্রাইস অ্যাকশনের জন্য যে যে আসলে স্ট্র্যাটেজি গুলো আমাদের জানা উচিত, সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে, যেটার জন্য আমি অলরেডি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমরা বুঝে নিলাম যে এটা আমাদেরকে ক্রস ওভারে আমাদের সিগন্যাল জেনারেট করছে, এই দুটো লাইনের ক্রস ওভারে আমরা সিগন্যালটা পাচ্ছি, এটা প্রথম। তাহলে এটা ক্রস ওভার। এরপরে দ্বিতীয় যে সিগন্যালটা সে জেনারেট করছে সেটা হচ্ছে আমার জিরো লাইন যেটা রয়েছে ভিউয়ার্স, যেটা আমার বেস লাইন, সেটাকে যখন ক্রস করছে সেটা কিন্তু আমার আরেকটা সিগন্যাল জেনারেট করছে। তাহলে আমি এখানে একটা বাই সিগন্যাল পেয়েছি যখন আমার ম্যাকডি লাইন সিগন্যাল লাইনকে ব্রিজ করে উপরের দিকে যাচ্ছে, সেটা যখন আমার এই যে জিরো লাইনকে ভেঙে যখন উপরের দিকে গেল, জিরো লাইনকে ব্রিজ করে যখন উপরের দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমাকে একটা বুলিশ মোমেন্টাম বোঝাচ্ছে ভিউয়ার্স। সেখানে কিন্তু বুলিশ মোমেন্টাম আমরা বুঝতে পারছি, তাহলে মোমেন্টামটা এখানে স্ট্রং মোমেন্টামে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। এবং যেটা বলেছি ভিউয়ার্স, তখন আমরা হিস্টোগ্রামের দিকে এরপরে আমরা খেয়াল করতে পারি, হিস্টোগ্রাম আমরা দেখবো যে আস্তে আস্তে যে এটা যত দুটো লাইনের মধ্যে ডিস্টেন্সটা যত বেড়ে যাবে, হিস্টোগ্রাম গুলো সাইজও তত বড় হতে দেখবো। কারণ আমরা জানি যে হিস্টোগ্রাম হচ্ছে যে ম্যাকডি এবং সিগন্যাল লাইনের
ডিফারেন্সটা ভিউয়ার্স। হিস্টোগ্রাম যত বেশি আমরা বড় হতে দেখব, জিরো লাইনের উপরে যখন আছে তখন আমরা সেটাকে অনেক বেশি স্ট্রং হিসেবে ট্রিট করব এবং সেটাকে আমরা ফলো করতে থাকবো। আবার যখন দুটো লাইন কনভার্জ করে কাছাকাছি এসে যখন ক্রস করছে, আমরা বুঝে নিব যে এটা ট্রেন্ড এক্সজশনের একটা ইঙ্গিত দিচ্ছে। সেটা আমাদেরকে কিন্তু যখন ম্যাকডি লাইন সিগন্যাল লাইনকে ভেঙে নিচে চলে আসলো, সেখানে কিন্তু একটা সেল সিগন্যাল সে জেনারেট করছে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি জিরো লাইনের উপরে আছে, তখনও কিন্তু পুরোপুরি হয়তো এখান থেকে আবার কিন্তু সেটা ক্রস করতে পারে। তো আমাদেরকে সেটা দেখে নিতে হবে। এবং সেখানে আমি যেটা বলেছি যে আমাদের অন্যান্য যে বিষয়গুলো, যেমন একটা চার্ট ফরমেশন হচ্ছে কিনা সেটা আমাদেরকে হেল্প করতে পারে। ঠিক আছে, একটা বেয়ারিশ ফরমেশন যদি হয়, একটা রিভার্সাল ফরমেশন যদি একটা টপে গিয়ে তৈরি হয়, তাহলে কিন্তু আমাদেরকে সতর্ক হয়ে সেখানে কুইট করতে হবে। তো অনেকগুলো বিষয় আসলে এটার সাথে সম্পর্কিত। তো তারপরেও কিন্তু আমি আজকে দেখাবো যে এটা দিয়ে কিভাবে আসলে আমরা কিছু সলিড ট্রেড করতে পারবো। এরপরে হচ্ছে এটা ডাইভারজেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাকডি ডাইভারজেন্সে কিভাবে আমরা ট্রেড করতে পারি ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরে আপনাদেরকে আমি একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। একটা প্রাইস এখানে আমরা দেখতে পাচ্ছি টপে গিয়ে একটা হায়ার হাই তৈরি করেছে, না এই হাই থেকে এইটা উপরে আছে, হায়ার হাই তৈরি করেছে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি ম্যাকডি ইন্ডিকেটরের দিকে খেয়াল করি, সে কিন্তু লোয়ার হাই তৈরি করেছে, এই হাই থেকে এইটা কিন্তু নিচের দিক নিচে আছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা ডাইভারজেন্স তৈরি করছে, যেটাকে আমরা বলছি বেয়ারিশ ডাইভারজেন্স। তো এরকম যদি হয়ে থাকে ভিউয়ার্স, আমরা এখানে কিন্তু খেয়াল করব যে কি ধরনের ক্যান্ডেলস্টিক ফরমেশন হয়েছে এবং ভলিউমটা কি আছে, সবকিছু দেখে কিন্তু আমরা ভিউয়ার্স একটা এক্সিট অবশ্যই সেখানে নিয়ে নিব, কারণ এরপরে কিন্তু প্রাইজের একটা রিভার্সাল আমরা হতে দেখবো। তাহলে আমরা কিন্তু একটা ডাইভারজেন্সে কি কি সিগন্যাল পাচ্ছি, একটা মানে আমি অবশ্যই কুইট করব প্রথম কথা, এবং সেটা কিন্তু একটা ট্রেন্ডের রিভার্সালের ইঙ্গিত কিন্তু সে আমাদেরকে একটা সিগন্যাল জেনারেট করছে ভিউয়ার্স। তাহলে ডাইভারজেন্সটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিয়ারিশ ডাইভারজেন্স। এরপরে বুলিশ ডাইভারজেন্স কি ভিউয়ার্স, বুলিশ ডাইভারজেন্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রাইস কিন্তু লোয়ার লো তৈরি করছে, লোটা কিন্তু লোয়ার আমরা দেখতে পাচ্ছি, এটা থেকে এটা নিচে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ম্যাকডির দিকে খেয়াল করি, সে কিন্তু মানে লোটা কিন্তু হায়ার হায়ার লো তৈরি করেছে। সো আমরা কিন্তু সেখানে একটা এন্ট্রির সে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। এবং সেখানে কিন্তু আমরা একটা যেটা বলেছি, এখানে দেখতে পাচ্ছি জিরো লাইনকে যখন ক্রস করে এখানে আমরা ক্রস ওভারটা দেখতে পাচ্ছি, জিরো লাইনের উপরে গিয়ে কিন্তু ক্রস ওভার হয়েছে, সেটা আমাদেরকে সিগন্যাল জেনারেট করছে যে এখানে আমার একটা এন্ট্রি আছে। এবং সেখানে আমরা কিন্তু ক্যান্ডেলস্টিক ফরমেশনটা দেখে নিতে পারি, এবং সেখানে অন্য ইন্ডিকেটরের হেল্প নিতে পারি যেটা বলেছি, এবং কোনো প্যাটার্ন ক্রিয়েট করছে কিনা সেটাও আমরা দেখে নিতে পারি। তো সেগুলো দেখে কিন্তু আমরা ট্রেড করতে পারি ভিউয়ার্স। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে এই ম্যাকডি ইন্ডিকেটরটিকে আমরা আমাদের প্ল্যাটফর্মে আমরা আমাদের চার্টে প্লট করে নিতে পারি ভিউয়ার্স। তো আমরা সরাসরি মূল মার্কেটে চলে যাচ্ছি ভিউয়ার্স। আমরা অ্যানালিটিক্যাল প্ল্যাটফর্মে ঢুকলাম। তো আমরা এখন ম্যাকডি ইন্ডিকেটরটি কিভাবে প্লট করতে হয় সেটা দেখব, এবং এটা খুবই সহজ একটা প্রসিডিউর ভিউয়ার্স। আমরা এখানে জাস্ট ইন্ডিকেটর সেকশনে ক্লিক করলাম, এখানে সার্চ অপশনে আমি এখানে টাইপ করব MACD ম্যাকডি, যেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। আমাদের প্রথম যে আপনার ইন্ডিকেটরটি দেখাচ্ছে সেটাই আমাদের ইন্ডিকেটর ভিউয়ার্স, এবং সেখানে ক্লিক করে নিব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটা প্লট হয়ে গেছে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি প্লট হয়ে গেছে। আর আমরা জানি যে এটা যেহেতু প্রাইজের সেম স্কেল ব্যবহার করেন, এটা একটা অসিলেটর, এটা আমরা দেখব প্রাইস স্কেলের নিচে এটা প্লট হতে আমরা দেখতে পাই। আমরা দেখলাম কিভাবে সহজে আমরা ইন্ডিকেটরটিকে প্লট করতে পারি। এখন আমরা রিয়েল মার্কেটে কিভাবে এটার ব্যবহার আমরা করব, আমরা যেসব আসলে ম্যাকডি যে ধরনের সিগন্যালগুলো আমাদেরকে জেনারেট করে সেটাকে আমরা কিভাবে রিড করব সেটা আমরা কিন্তু সরাসরি দেখে নিব। তো আমি আপনাদেরকে ভিউয়ার্স ডিসিএক্স ইন্ডেক্স দিয়ে শুরু করছি। এটা আমাদের বাংলাদেশের ব্রড ইন্ডেক্স যেটা রয়েছে, টোটাল মার্কেট ইন্ডেক্স যেটা রয়েছে, সেটা দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা দিয়ে আমরা শুরু করছি। যদিও আমরা ইন্ডেক্সকে ট্রেড করতে পারি না, কিন্তু ইন্ডেক্স যেহেতু আমার মার্কেটের হেলথটা বুঝতে আমাকে সাহায্য করে, সো অবশ্যই আমাদেরকে ইন্ডেক্সের আসলে উঠানামাগুলো আমাদের বুঝতে হবে, কোথায় বিয়ারিশ হচ্ছে কোথায় বুলিশ হচ্ছে। তো ওগুলোকে আমাদেরকে ধরতে হবে, আমাদেরকে এগুলোকে বিশ্লেষণ করতে জানতে হবে ভিউয়ার্স। তো এটার কোনো আসলে অল্টারনেটিভস নেই। তো আমি দেখাচ্ছি। তো আমরা এর মধ্যে দেখেছি ভিউয়ার্স যে ম্যাকডি কিভাবে, আমরা জানি যে ম্যাকডি ইন্ডিকেটরটি কিন্তু ক্রস ওভারের মাধ্যমে সিগন্যাল জেনারেট করে ভিউয়ার্স। তো এখানে দুটো লাইন আমরা পাচ্ছি, একটা হচ্ছে ম্যাকডি লাইন, যেটা আমরা জানি যে 12 এবং 26-এর যে ইএমএ রয়েছে, 12 থেকে 26 ইএমএটাকে বিয়োগ করে সাবস্ট্রাক্ট করে আমরা কিন্তু এই লাইনটি পেয়ে থাকি। আর যেটা সিগন্যাল লাইন রয়েছে সেটা হচ্ছে যে ম্যাকডির 9 দিনের যে মুভিং অ্যাভারেজ রয়েছে। ঠিক আছে, তো এটা আমরা অলরেডি জেনেছি। তো এখন যেটা হচ্ছে, যখন এই ম্যাকডি লাইনটি
আপনার এই যে আমরা ইয়েলো লাইন যেটা হচ্ছে, এটা হচ্ছে সিগন্যাল লাইনকে যখন ব্রিজ করলো নিচের দিক থেকে ভেঙে ম্যাকডি লাইনটি উপরের দিকে উঠে গেল, তখন আমরা সেখানে একটা বাই কল পাচ্ছি, বাই সিগন্যাল পাচ্ছি। তো এটা যেহেতু একটা ইন্ডেক্স, তো আমরা এখানে বুঝে নিতে পারছি যে এটা এখান থেকে একটা বুলিশ মুভমেন্টে যাবে, ইন্ডেক্সটা এখান থেকে বাড়বে, সেটা আমরা সিগন্যালটা পাচ্ছি। তো এটার আমি যদি ডেট ধরে বলি ভিউয়ার্স, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি 4 তারিখ 2024 সাল। সেকেন্ড যে সিগন্যালটা পাচ্ছি ভিউয়ার্স, সেটা হচ্ছে জিরো লাইন ক্রসওভার। তো আমরা কিন্তু এখানে দেখেছি যে প্রথম যে ক্রসওভারটা হয়েছে এটা কিন্তু গোল্ডেন ক্রসওভার, আমরা জেনেছি যখন ম্যাকডি সিগন্যাল লাইনকে ব্রিজ করে উপরে উঠে যাবে, এটা কিন্তু এটাকে আমরা বলি গোল্ডেন ক্রসওভার। তো সেকেন্ড যেটা হচ্ছে ভিউয়ার্স, যখন জিরো লাইনকে সে ক্রস করছে, সেখানে কিন্তু সে আমাদেরকে আসলে আমরা কি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি যে এটার মোমেন্টামটা খুবই হাই, মানে এখানে বুলিশ মোমেন্টামটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আগে জিরো লাইনের নিচে ছিল, এখন জিরো লাইনের উপরে যখন যাচ্ছে তখন আমরা বুঝবো যে এটা আরো অনেক দূর যাবে, মানে এটাকে কন্টিনিউ করবে। তো এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই হিস্টোগ্রামের বারগুলোর দিকে যদি খেয়াল করি ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই যে হিস্টোগ্রামের বারগুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে। তো এটা কেন বড় হচ্ছে, ওয়াইডেনিং যে হিস্টোগ্রাম, এটার অর্থ আমরা জানি যখন দুটো লাইন ডাইভার্স করে, আমরা দেখতে পাচ্ছি দুটো লাইনের মাঝখানে যে স্পেসটা বেড়ে যাচ্ছে, ডাইভার্স করছে ভিউয়ার্স, তখন কিন্তু আমরা এটার শক্তিমত্তাটা বুঝতে পারি। এটাকে ফলো করে যাব, যেহেতু জিরো লাইনকে ক্রস করেছে, মোমেন্টাম হাই আছে, ভালো আছে, এবং আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামটাকে আমরা ফলো করে যাচ্ছি, সেটা উপরের দিকে যাচ্ছে পজিটিভ। কিন্তু যখনই আমরা দেখলাম এখানে একটা রেড ক্যান্ডেল হয়ে গেল, আমরা জানি যে আমাদেরকে ক্যান্ডেলস্টিক যে প্যাটার্ন গুলো জানতে হবে, অ্যানালাইসিস করতে বুঝতে হবে, আমাদেরকে সাইকোলজি রিড করতে হবে মার্কেটের। তো যখনই আমরা দেখলাম যে একদিন ইন্ডেক্সে আপনার নেগেটিভ একটা এসছে, যেমন ফেব্রুয়ারি 12 তারিখে, তখন এবং আমরা তখনও কিন্তু পজিটিভ দেখাচ্ছে, দেখেন আমার কিন্তু হিস্টোগ্রামে আমরা কিন্তু পজিটিভ একটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এর পরের দিন যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমরা একটা সিগন্যাল পাচ্ছি যে এটা কিন্তু হয়তো একটা রিভার্স করতে যাচ্ছে, কারেন্ট যে ট্রেন্ডটা রয়েছে সেটা হয়তো রিভার্স করে যাচ্ছে। তো সেখানে কিন্তু আমরা একটা মানে অ্যাডভান্স, যদি আমরা জাস্ট ক্যান্ডেলের দিক থেকে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটাকে আমরা বলতে পারি যে একটা এক্সিটের জন্য সে একটা মোটামুটি সে একটা সিগন্যাল দিচ্ছে। যদিও আমি বলেছি এটা হচ্ছে ইন্ডেক্স, এটাকে তো আমরা ট্রেড করতে পারছি না, আমরা সেই বেনিফিটটা নিতে পারবো না। কিন্তু দেখেন এটা কিন্তু একটা ল্যাগিং ইন্ডিকেটর ম্যাকডি। সো আমার সিগন্যালটা সে কিন্তু একটু ল্যাগ করে দিচ্ছে। এখানেও যখন গোল্ডেন ক্রসওভারটা হয়েছে, আমি কিন্তু সিগন্যালটা অনেক পরে পেয়েছি ভিউয়ার্স, মুভমেন্ট কিন্তু অনেক আগে শুরু হয়েছে, এবং যখন শেষ হচ্ছে তখন কিন্তু আমি সিগন্যাল পাচ্ছি না, সিগন্যালটা কিন্তু দেরিতে পাচ্ছি। তো সেই কারণে আমাকে যেটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অ্যানালাইসিসটা বুঝতে হবে, আমাকে চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস গুলো জানতে হবে, যেটাকে আমরা বলি প্রাইস অ্যাকশন মুভমেন্ট গুলো আমাকে বুঝতে হবে ভিউয়ার্স। সো আমাকে, যেটা আমি আবারও বলছি, রিপিট করছি ভিউয়ার্স, অবশ্যই আমাদেরকে কিন্তু খালি চোখে মার্কেট অ্যানালাইসিস করার দক্ষতাটা অর্জন করতে হবে, যদি এক কথায় বলি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে এখানে আমরা এটাকে বলছি ডেড ক্রস। আমরা জানি যখন ম্যাকডি লাইন উপর দিক থেকে সিগন্যাল লাইনকে ব্রিজ করে যখন ম্যাকডি লাইনটা নিচে চলে আসলো, সিগন্যাল লাইনের নিচে চলে আসে, সেটা আমাদেরকে কিন্তু একটা সেল সিগন্যাল জেনারেট করছে, যেটা কিন্তু অনেকটা পরে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আরেকটা জিনিস ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু এই যে এরপরে কিন্তু একটা সাইডওয়েজ হয়েছে। সাইডওয়েজ হওয়ার পরে যদিও আমরা এখানে নরমালি কিন্তু দেখতে কি মনে হচ্ছে, যে আমি যদি ইন্ডিকেটরটা না দেখে চিন্তা করি, তাহলে মনে হচ্ছে যে এখান থেকে হয়তো আবার সে উপরে মুভমেন্ট করতে পারে, একটা সম্ভাবনা হয়তো মানুষের মধ্যে ছিল, বা আমরা চিন্তা করছিলাম, কিন্তু আমরা ফাইনালি দেখেছি সে কিন্তু নিচের দিকে এটাকে ব্রিজ করেছে, এটা ব্রেকডাউন হয়ে নিচে চলে এসছে। কিন্তু দেখেন আমরা যদি ম্যাকডিকে ফলো করতাম, ম্যাকডি কিন্তু এখান থেকেই কিন্তু বেয়ারিশ দেখানো শুরু করেছিল, এই জায়গা থেকে আমি যদি বলি ফেব্রুয়ারির 20 তারিখ থেকে, এবং সে কিন্তু কন্টিনিউ করেছে এই যে বেয়ারিশ মুভমেন্টটাকে। সো যদিও এখানে আমার প্রাইসে সেই ধরনের কোনো সিগন্যাল ছিল না, বা সরি ইন্ডেক্সে কোনো সিগন্যাল ছিল না, কিন্তু আমার ম্যাকডি কিন্তু বেয়ারিশই বলে গেছে। তো এটা কিন্তু আমার জন্য, আমি যেটা একটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো ভিউয়ার্স, আমরা দুটো সিগন্যাল দেখেছি। এরপরে আমরা জানি যে এটা সবচাইতে যে স্ট্রং যে সিগন্যালটা জেনারেট করে, সেটা হচ্ছে যে আপনার ডাইভারজেন্স দিয়ে কিন্তু আমরা এটা দেখতে পাই যে কিভাবে আসলে সিগন্যালগুলো জেনারেট করে। সো আমরা একটু একটা স্ক্রিপ্টে ঢুকে যাচ্ছি, AIL আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভিউয়ার্স। তো আমি এর মধ্যে ট্রেড করেছিলাম এবং খুব ভালো একটা প্রফিট ইনশাআল্লাহ করেছি। তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমরা যদি একটু এখান থেকে দেখি, এটা হচ্ছে ডেটটা আমি মেনশন করে দিচ্ছি, ফেব্রুয়ারি 6 তারিখে। দেখেন এখানে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই জায়গা থেকে যদি দেখি একটা বেয়ারিশ
এই যে আমরা একটা বেয়ারিশ ছিল, আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাকে সে কিন্তু ভাঙতে পারছিল না। ফাইনালি যেটা হয়েছে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সে কিন্তু এটাকে খুব স্ট্রং ভাবে ব্রিজ করেছে। এবং ক্যান্ডেলটা যদি বলি ভিউয়ার্স, একটা মারুবুজু ক্যান্ডেল ছিল। আমরা যদি ডেট ধরে বলি সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি 7 তারিখ 2024 সাল। এবং সেখানে কিন্তু দেখেন ভলিউমটাও কিন্তু মানে এখানে আমরা যদি হিস্টোগ্রাম কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা জিরো লাইনের উপরে, এবং সেখানে একটা জিরো লাইন উপরে ক্রস ওভার ছিল। হিস্টোগ্রাম দেখে আমরা বুঝতে পেরেছি যে এখানে জিরো লাইনটাকে ক্রস করেছে, এবং সেটা কিন্তু আমাদেরকে একটা স্ট্রং সিগন্যাল জেনারেট করেছে, বাই সিগন্যাল। তো আমরা এখানে ক্রস ওভারের একটা সিগন্যাল পেয়েছিলাম, যেটা হচ্ছে যে আমাকে একদিন আগে যেটা আমার সিগন্যালটা আমি এখানে পেয়েছিলাম ভিউয়ার্স, আমরা যে দেখতে পাচ্ছি যে আপনার ফেব্রুয়ারির 6 তারিখে, যেটা আমাদেরকে জাস্ট আমরা দেখতে পেয়েছি কনভার্জ হয়ে গেছে দুটো লাইন, এবং কিন্তু এরপরে 7 তারিখে কিন্তু সেখানে এটাকে ব্রিজ করেছে, যেটাকে আমরা বলছি গোল্ডেন ক্রস ওভার এবং জিরো লাইন ক্রস ওভার। হ্যাঁ, দোনোটারে আমরা কিন্তু সিগন্যাল পাচ্ছি। সো আমাদের একটা এন্ট্রি ছিল এখানে, প্রাইসটা যদি বলি ভিউয়ার্স 82 লেভেলে, এবং আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু হিস্টোগ্রাম গুলো আমরা দেখতে পাচ্ছি যে বড় হওয়া শুরু করেছে, বারগুলো যদি আমরা খেয়াল করি। এরপরে একটু জাস্ট দুটা দিন একটু দেখা যাচ্ছিল একটু সাইডওয়েজ হওয়ার পরে, এটা অনেকটা সময় সাইডওয়েজ ছিল, ঠিক আছে। তারপরে আবার কিন্তু সেখান থেকে একটা র্যালি করেছে। তো এখানে যেটা আমরা একটা কথা বলতে চাই যে আসলে কোনো ইন্ডিকেটরই কিন্তু আমাকে পারফেক্ট সিগন্যাল পাবো সেটা আমি আশা করব না। তো এখানে সবসময় যে হিস্টোগ্রাম দেখেই যে আমি জাজ করব তা কিন্তু না। তো আমরা জানি যে এখানে বলা আছে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সো আমরা ট্রেন্ডটা কি আছে সেটা বোঝার চেষ্টা করব। সো আমি যদি একটা লাইন এভাবে আমরা যদি করতাম, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এইটাকে কিন্তু সে এই লাইনের নিচে কিন্তু আসেনি, অনেকটা সময় ধরে কিন্তু এই লাইনের উপরে কিন্তু এটা আমরা দেখেছি যে এটাকে কিন্তু সে ফলো করেছে, রেসপেক্ট করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু যেহেতু জিরো লাইনের উপরে আছে, এটা কিন্তু আমি এটাকে ফলো করে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা কনভার্জ হয়ে দুটো লাইন একসাথে মিলিত হচ্ছে, মানে একটা লাইন একটা লাইনের সাথে টাচ করছে, ঠিক আছে। তো আমরা যদি খেয়াল করি এটা কিন্তু একদম আমরা এখানে যারা এন্ট্রি নিয়েছিলাম ফেব্রুয়ারি 7 তারিখ, আমরা কিন্তু এখানে একটা জাস্ট আমাদেরকে বেয়ারিশ একটা দেখাচ্ছিল, যেটা হচ্ছে যে আমরা যদি বলি যে ডেথ ক্রস ওভার, যেটা হচ্ছে ডেথ ক্রস ওভার, সেটা কিন্তু ছিল ভিউয়ার্স মার্চের 14 তারিখ, ঠিক আছে। তো এখানে প্রাইসটা দিয়ে যদি বলি, এখানে ছিল ভিউয়ার্স 82, আর এখানে যদি আমরা প্রাইসটা এই জায়গায় যদি আমরা দেখি যে যখন ক্রস ওভারটা হচ্ছে সেখানে প্রাইসটা ছিল আপনার ক্লোজিং প্রাইস ছিল 94। তো আমরা দেখতে পাচ্ছি ভালো একটা আমাদের আসলে সুযোগ এখানে ছিল, আমরা কিন্তু প্রফিট করার একটা ভালো সুযোগ ছিল। আমরা যদি এখানেও বাই করতাম, এখানে যদি বাই করতাম, এবং আমরা যদি এখানে যেটা আমরা আমাদের যে এখানে যদি ধরতাম, প্রায় আমরা কিন্তু 14.5% প্রফিট করার একটা ভালো স্মার্ট সুযোগ কিন্তু দিয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমি জাস্ট ম্যাকডি দিয়ে দেখাচ্ছি। তো আমি তারপরেও আপনাদেরকে বলছি যে আপনারা এটা দেখে কিন্তু অবশ্যই ভুল করবেন না, আমরা কখনোই একটা ইন্ডিকেটরের উপরে ভরসা করে ট্রেড নিব না। তো ভিউয়ার্স, এখানে একটা কথা বলে নিতে চাই, আমরা যখন একটা পাস্ট ইভেন্টকে যখন অ্যানালাইসিস করছি, একটা পাস্ট ডাটাকে নিয়ে যখন কথা বলছি, যে কোনো একটা পূর্বে ঘটে যাওয়া একটা বিষয় যে আমরা অ্যানালাইসিস করছি, তখন কিন্তু যেভাবে আমরা খুব সহজেই করছি, আসলে কি ব্যাপারটা অত সহজ? যখন আমরা সেই জায়গায় ছিলাম, তো সেটা কিন্তু আসলে অত সহজ হয় না। আমরা জানি যে প্রাইজের মধ্যে কিন্তু উঠানামা থাকে, ঠিক আছে। এই যে একটা ইম্পালস ওয়েভের পর একটা কারেক্টিভ ওয়েভ থাকে ভিউয়ার্স, এই যে জিগজ্যাগ গুলো কিন্তু আমরা জানি যে থাকে। সো আমরা কিন্তু এটার ভেতর দিয়েই কিন্তু ভিউয়ার্স আমরা যেটা করি যে আমাদের অ্যানালাইসিসটা করতে হয়। তো আমি যেটা বলবো সেটা কিন্তু অত স্মুথ না, এখানে অনেকগুলো ভয়ের ব্যাপার রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু যে এখান থেকে যখন মুভ করে যখন গেল 87 এ, তারপর কিন্তু সে আবার ব্যাক করেছে, রিট্রেস করে সে এসছে 83 তে, দেন হচ্ছে তারপরের মুভমেন্টে সে গেল টপ তৈরি করলো 96 এ, তারপর আবার নেমেছে 88, দেন তারপর হচ্ছে 99, তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি 91। তো এভাবে করে আমরা জানি যে ট্রেন্ডটা কিন্তু একটা ট্রেন্ড ইভলভ হয়, এভাবে করে সেটাকে ফলো করতে থাকে। আমরা জানি ডাও বলেছেন যখন হাই গুলো হায়ার হবে, লো গুলো হায়ার হবে, সেটা হচ্ছে একটা আপ ট্রেন্ড, সেটাকে আমরা কিন্তু ফলো করব, ততক্ষণ পর্যন্ত ফলো করব যতক্ষণ পর্যন্ত সে এই ধারাবাহিকতা সে আপনার রাখতে পারবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে একটু দেখি, সেইভাবে চিন্তা করে যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখেন এখানকার পরে কিন্তু আবার যে বটম এখানে একটা লো তৈরি করলো, দেন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একদম দেখেন এখানে পর্যন্ত হাই, তারপরে আবার লো তৈরি করলো। তো আমরা যদি
এখান থেকে দেখি দেখেন সে কিন্তু এটাকে এখনো পর্যন্ত কিন্তু কন্টিনিউ করেছে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি এরপরে দেখেন, এরপরে এটা টপ, এটা হচ্ছে বটম, ঠিক আছে। আবার কিন্তু সে উপরের দিকে একটা মুভমেন্টের একটা ইঙ্গিত সে দিচ্ছে। তো ভিউয়ার্স আমরা দেখলাম ম্যাকডি কিন্তু এখানে একটা আমাদের ডেথ ক্রসওভারের একটা সিগন্যাল কিন্তু দিয়েছে, কিন্তু আমরা যেটা বলেছি যে আমাদের যে ডাও এর থিওরি যদি আমরা ফলো করে থাকি, আমরা যদি যেগুলো আমাদের বেসিক যে রয়েছে, বেসিক কিন্তু আমাদেরকে এখানে সাহায্য করেছে। আমি কি আসলে সেখান থেকে কি এক্সিট করব, না আমি সেটাকে ফলো করব। আমরা যারা এই লেভেলে কিনেছি, যখন এটা এই জায়গায় অবস্থান করছে 82-তে কিনেছি, যখন সেটা আপনার 94 লেভেলে এসছে, তো আমি স্বাভাবিকভাবে আমার কিন্তু যে স্টপ লসটা আমি যদি এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যদি 73.60 তে যদি 73 টাকা 60 পয়সায় যদি আমি সেটাকে যদি বসিয়ে থাকি, তাহলে কিন্তু যেটা হচ্ছে আমি সেটাকে স্টপ লসটাকে ট্রেল করব। যখন আমার এটা বেড়ে যখন এই লেভেলে একটা এরপরে সাপোর্টটা যখন এখানে উপরে তৈরি করলো, তারপরে যখন আবার এটাকে ভেঙে যখন র্যালি করছে, তখন আমি যেটা করতে পারি, আমি কি করতে পারি ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের স্টপ লস যেটা রয়েছে এখানে, সেটাকে এখান থেকে শিফট করে এই জায়গায় আমরা নিয়ে আসবো। সেটা তার মানে হচ্ছে এটা 83 তে নিয়ে আসলাম। তারপরে এরপরে আবার উপরে টপ তৈরি করে আবার যখন আমার এই ট্রাফটা যেটা হচ্ছে একটা বক্স থিওরি যেটা আমরা দেখেছি, দারবাস বক্স থিওরি, একদম সেম থিওরি যদি আমরা এখানে যদি ফলো করি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সাপোর্ট যেটা তৈরি করেছে, যেটাকে আমরা বলছি যে ট্রেডিং পজ। তৈরি করার পর যখন সেটা এই লেভেলকে ভাঙলো, তখন কিন্তু আবার এই আমার স্টপ লসটাকে আমি উপরে নিয়ে ফিট করলাম 88 এইভাবে করে আমি কিন্তু সেটাকেও ট্রেল করছি। তো আমার সেটাতে কি হচ্ছে ভিউয়ার্স, আমার কিন্তু প্রফিটটা নিশ্চিত হচ্ছে। তো আমরা এটাও অবশ্যই আমরা এটাও ফলো করব। তো যা বলছিলাম ভিউয়ার্স, এখানে ডেথ ক্রসওভারের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আবার একটা কিন্তু ম্যাকডি হুক, এটাকে বলা হয় ম্যাকডি হুক। এটা খুবই একটা স্ট্রং স্ট্র্যাটেজি। সে কিন্তু আপনার এই যে হুক করলো, মানে হচ্ছে যে এখানে কিন্তু সে এখানে বুলিশরা মানে বুলরা যে এখানে খুবই মার্কেট কন্ট্রোলটা যে বায়ারদের হাতে রয়েছে সেটা কনফার্ম করলো। এটা কিন্তু আমরা এটাকে যদি অনেকেই কিন্তু এটাকে গোল্ডেন ক্রসওভার ভেবে ভুল করি, এটা কিন্তু ক্রসওভার না। তো এটা নিয়ে আমি একটু পরেই বলছি, হুক এবং পাওয়ার হুক নিয়ে আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারি। তো এরপরে দেখেন ভিউয়ার্স, এরপরে তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এরপরে প্রাইসটা কিন্তু র্যালি করে এখনো স্ট্রং একটা অবস্থায় রয়েছে 131। তো আমি এখনো এটার মধ্যে একটা বুলিশ ভাব দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ট্রেন্ড লাইন যেটা এঁকেছি সেটাকে সে ফলো করছে। তো ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের এই যে ডিএসইএক্স ইন্ডেক্স এবং এই যে এআইএল, এই দুটোতেই আমি কিন্তু আমাদের স্ট্র্যাটেজি যেগুলো কথা বলেছিলাম সেগুলো আমরা দেখেছি। তারপর আরো কিছু স্ক্রিপ্ট আমরা কুইক দেখে ফেলি ভিউয়ার্স। আমি বিচ হ্যাচারিতে ঢুকছি। বিচ হ্যাচারি এটা আমাদের দেশের একটা স্টক। তো আমরা সেখানে দেখার চেষ্টা করছি ভিউয়ার্স। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা এই যে লং একটা রেড ক্যান্ডেল ছিল, টপ তৈরি করেছে এখানে। তৈরি করার পরে অনেকটা দেখতে পাচ্ছি যে এটাতে আমরা আমরা যেটাকে দেখতে পাচ্ছি তার ওপেনটা অনেকটা উপরে হয়েছিল। এর আগের দিনের প্রিভিয়াস ডে ওপেনটা মানে ক্লোজটা ছিল 68। এর পরের দিন ওপেনই করেছিল ভিউয়ার্স এটা 75, এটা হাই ছিল 75, ওপেনটাও তার ছিল 75, ক্লোজ করেছে কিন্তু ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি 65 এ। ঠিক আছে, তো এটা কিন্তু বিশাল একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যেখানে সেটা কিন্তু আমাদের এর পরেই কিন্তু আমরা ক্রস ওভারটা কিন্তু পরে হয়েছে, যেহেতু এটা একটা ল্যাগিং ইন্ডিকেটর, আমাকে ক্রস ওভারটা কিন্তু আমরা পরে হতে দেখছি, ডেট ক্রস ওভার যেটা হয়েছে। তো আমাকে যেটা করতে হবে এখানে কিন্তু আমরা কিন্তু ক্যান্ডেলস্টিক ফরমেশন যেটা রয়েছে, যেটাকে একটা ডার্ক ক্লাউড কভার ভিউর, যেহেতু ওপেনটা হয়েছে উপরে এবং প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়েল বডির 50% নিচে ক্লোজটা হচ্ছে, সেখানে আমার ধরে রাখার কোনো যৌক্তিক কারণ কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। সো আমরা এখানে যারা এক্সিট করেছি আমরা কিন্তু একটা ভালো কাজ করেছি, কারণ এর পরের দিন যদি অপেক্ষা করতাম আমাকে কিন্তু অনেকটা নিচে ক্লোজ করতে হতো। যেটা আগে ছিল আপনার 65 সেটা চলে এসেছে 61 এ। হ্যাঁ, তো আমার এখানে কিন্তু দেখেন এই এখানে যখন ক্রস ওভারটা আমরা পাচ্ছি, তো এটা কিন্তু আমাকে এটা ল্যাক করছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা আমাদের হয়তো আমরা যারা এখানে বাই করেছি, এই লেভেলে যারা বাই করেছি 61 এ, আবার সেই লেভেলে চলে এসছে, ঠিক না? তো আমাকে কিন্তু সে একদম পিওর সিগন্যালটা কিন্তু দিতে পারেনি। তো এখানে আমাদের কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের হেল্প কিন্তু আমাদের নিতে হয়েছে। তো ভিউয়ার্স আমরা এখানে এখানে একটা প্রাইস কারেকশনের পর ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রাম, যে ওয়াইডেনিং হিস্টোগ্রাম, দেন হচ্ছে যে আবার যখন সেটা আপনার করছে, সংকুচিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তখন কিন্তু ভিউয়ার্স আমরা প্রাইস গুলোকে আবার উপরের দিকে মুভ করতে দেখতে পাচ্ছি, কিন্তু খুবই দুর্বল আমরা দেখতে পাচ্ছি। ক্যান্ডেল গুলো খুবই ছোট ক্যান্ডেল ছিল, এখানে বেশিরভাগই ইনডিসিশন ক্যান্ডেল ছিল। তো
এর মধ্যে দিয়ে কিন্তু প্রাইসটা এখান থেকে আপনার যেটা নেমেছিল আপনার 59 পর্যন্ত, সেটা কিন্তু গিয়ে পৌঁছালো কোথায় গিয়ে 66। সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা একটা ক্রসওভার, একটা গোল্ডেন ক্রসওভারের মতো একটা হওয়ার চেষ্টা করেছিল, যেটা কিন্তু দুর্বল চেষ্টা ভিউয়ার্স। ক্যান্ডেলটা একটু মোটামুটি বড় ছিল, বাট আমরা এখানে একটা ইনডিসিশন ও ভাবও দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু এটা খুব একটা স্ট্রং বলা যাবে না ভিউয়ার্স। তো এই সিগন্যালটাকে কিন্তু আমরা অবশ্যই সেটাকে আমরা নিব না, এখানে কিন্তু আমরা এন্ট্রি নিব না, কারণ আমার কিন্তু কনফার্ম আমি হচ্ছি না, কারণ আমাকে কিন্তু এখনো কিন্তু একটা ইনডিসিশন ফেজ যেটা ছিল সেটা কিন্তু কন্টিনিউ করছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এরপরে একটু উপরের দিকে উঠে আবার কিন্তু সেটা নিচের দিকে আপনার যাওয়া শুরু করেছে। আমরা যেটাকে আসলে এতক্ষণ গোল্ডেন ক্রসওভার বলে ভুল করছিলাম, সেটা আসলে আমরা বুঝতে পেরেছি এটা আসলে গোল্ডেন ক্রসওভার না, সেটা হচ্ছে যে একটা হুক ভিউয়ার্স। ঠিক আছে, তো এটা একটা হুক ছিল এবং সে কিন্তু এই যে তার যে একটা ডেথ ক্রসওভার যে একটা সিগন্যাল দিয়েছে সেটাকে সে কন্টিনিউ করছে। ঠিক আছে, তো আমরা এটা আচ্ছা হুকটার ব্যাপারে আমি একটু বলে নেই। সেটা হচ্ছে ভিউয়ার্স, যখন একটা কারেন্ট ট্রেন্ড চলছে সেটাকে যখন একটা আমরা সেখানে যখন দেখি যে একটা হয়, আমরা ট্রেন্ডটাকে যখন পুল ব্যাক করতে দেখি তখনই কিন্তু আমরা হুকটাকে তৈরি হতে দেখি, তার একটা এখানে আমরা একটা চেষ্টা দেখতে পাই। কিন্তু যখন এই যে দেখেন এখানে যেটাকে আমরা ক্রস ওভার বলে ভুল করছিলাম, যখনই সেটা আবার নিচে চলে আসে তখন বুঝলাম যে এটা একটা হুক। তাহলে হুক যদি হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে সে কারেন্ট যে আগের যে ট্রেন্ডটা হুক হওয়ার পরে যখন সেটাকে সে নিচের দিকে কন্টিনিউ করা শুরু করেছে, আমাকে বুঝতে হবে যে এটা কিন্তু এটা অনেকটা নিচে যাবে, অনেকটা নিচে যাবে। তো অনেক সময় এই হুকের পরে আবার কিন্তু একটু নিচে নামার পরে আবার একটা আমরা দেখতে পাই হুক তৈরি হয়, তখন কিন্তু সেটাকে আমরা হুক বলবো না, সেটা হয়ে যাবে পাওয়ার হুক। তখন এটার শক্তিটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তখন কিন্তু এই বেয়ারিশ যে যে মার্কেটটা সেটা আরো বেশি বেয়ারিশ, মানে এটা যে স্ট্রং ভাবে যে নিচে যাবে সেটার সে কনফার্মেশনটা কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো পুল ব্যাগে আমরা এরকম হুকটা তৈরি হতে দেখতে পাই, একটা একটা যে মানে এটা হচ্ছে আমরা যেটাকে বলি কাউন্টার যে ট্রেন্ডটা, হ্যাঁ, যেটা একটা তৈরি করার যে একটা চেষ্টা, বাট যেটাকে যখন ফেলিওর যখন হয় তখন কিন্তু আমরা দেখি যেটা নিচের দিকে চলে আসে। তো যাই হোক হোক ভিউয়ার্স, আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা নিচে চলে এসেছে। যখন সেটা আমার জিরো লাইনকে যখন ভেঙে ফেলেছে একদম আরো বেয়ারিশ হয়ে গেছে, আমরা কিন্তু অবশ্যই অপেক্ষায় থাকবো যে কখন ক্রসওভারটা হচ্ছে গোল্ডেন ক্রসওভার, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই সময়টা কিন্তু উপস্থিত হয়েছে। আমরা যদি এখানে খেয়াল করি ভিউয়ার্স, আমরা যদি একটা ট্রেন লাইন যদি এইভাবে করে ড্র করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে দেখেন, তারপরে কিন্তু এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে হাইটা লোয়ার হচ্ছিল, লোটা লোয়ার হচ্ছিল, আস্তে আস্তে লোটা হায়ার হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে কিন্তু একটা চেঞ্জের একটা ইঙ্গিত দিচ্ছে, এটা আস্তে আস্তে উপরের দিকে র্যালি করছে। তো আমরা ক্রসওভারটা এখানে পাচ্ছি ভিউয়ার্স, এই যে এই জায়গায় ক্রসওভারটা ছিল এই ক্যান্ডেলের ভিউয়ার্স। হ্যাঁ, তো এখানে যখন আমাদের যে ক্রসওভারটা হয়েছে ক্যান্ডেলের, আমরা দেখতে পাচ্ছি কোনো ইনডিসিশনও নেই। আমরা প্রাইসটা দেখতে পাচ্ছি 62.90 এবং গোল্ডেন ক্রসওভার, দেন হচ্ছে যে আমার জিরো লাইন ক্রসওভার দুইটাই হয়েছে। জিরো লাইন যখন ক্রস করেছে, ক্রস করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের হিস্টোগ্রাম বারগুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু করেছে। তো আমরা কিন্তু সেখানে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকি এই লেভেলে, অবশ্যই আমাকে কি করতে হবে, আমার যে এরপরে যে বাধাটা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি ধরি এই জায়গায়, আমি আমি সবসময় শ্যাডো দিয়ে এগুলোকে আমি বিচার করি ভিউয়ার্স। আপনারা হয়তো রিয়েল বডি দিয়ে ধরতে পারেন, এখানে রিয়েল বডি দিয়ে ধরলে 66 পাচ্ছি, আর যদি একটু উপরে ধরি তাহলে 67 পাচ্ছি। তো এতটুকু পর্যন্ত আমি একটা টার্গেট নিয়ে কিন্তু আমি অবশ্যই সেটা আমি করতে পারি, এবং সেখানে একটা ভালো আমি বলবো যে স্মার্ট প্রফিট করার সুযোগ ছিল আমি আমি যদি বলি। তো এরপরে দেখেন এটাকে র্যালি করেছে, তো এটাও কিন্তু বাড়ছে, জিরো লাইনের উপরে খুব স্ট্রং আমরা দেখতে পাচ্ছি। তো দুটো লাইনের যে মাঝখানে যে গ্যাপটা সেটাও বড় হচ্ছে, স্পেসটা। তো এটা খুবই আমরা দেখতে পাচ্ছি, সাথে সাথে হিস্টোগ্রামের বারগুলো বড় হবে স্বাভাবিক, কারণ এটাই তো এটা এই দুইটা লাইনের ভিতরে যে ডিফারেন্সটা সেটাই তো আমরা আসলে হিস্টোগ্রামের মাধ্যমে দেখতে পাই। তো এরপরে ফাইনালি কিন্তু এখানে গিয়ে যেটা হয়েছে, যেটাকে আমরা বলি ডেথ ক্রসওভার হয়েছে, কিন্তু অনেকটা পরে, অনেকটা পরে। কিন্তু আমরা যদি এখানে আসলে আমাদের এক্সিটটা কোথায় ছিল যদি আমরা যদি চিন্তা করি, সে ধরেন এটাকে ভাঙলো ভাঙলো ভাঙলো, উঠছে উঠছে উঠছে, এখানে কিন্তু একটা সে সিগন্যাল দিয়েছিল দেখেন। এখানে আমরা যদি দেখি যে এর ক্লোজটা ছিল, এর আগের দিনে ক্লোজটা ছিল 74 এ, এরপরে ওপেনটা হয়েছে 74.40 তে, একটু উপরে কিন্তু ওপেন হয়েছে, ক্লোজটা হয়েছে কিন্তু এই আগের ক্যান্ডেলের নিচে। তো এটা কিন্তু আমাদেরকে একটা, আমি যেটা বলবো যে একটা ডার্ক ক্লাউড কভারের একটা কিন্তু সে স্বাদ দিচ্ছে, মানে সেটা কিন্তু একটা তার ওরকম একটা ভাইব আমাদেরকে দিচ্ছে। সো আমরা এখানে কিন্তু ধরে রাখবো না, আমি যদি হই অবশ্যই সেখানে আমি বের হয়ে যাব। আর যদি কন্টিনিউ করি
আমি এটা করতে পারি যে ঠিক আছে আমার এই 50% এর যে যেটা রয়েছে ডার্ক ক্লাউড কভার হতে হলে তো 50% কে এনগালফ করে অথবা 50% পর্যন্ত নামতে হবে অথবা 50% এর নিচে ক্লোজ করতে হবে রিয়েল বডির, সেটা করছে না, যতক্ষণ না করছে আমি সেটাকে কন্টিনিউ করলাম, ঠিক আছে আছি এটাতেও আছি। দেন এরপরে কিন্তু আমরা যদি এই ক্যান্ডেল করে এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলে যদি আমরা এটার মানে দুটো নিয়ে যদি বিচার করি, সেক্ষেত্রে কিন্তু এটা একটা ডার্ক ক্লাউড কভার ছিল, এই যে দেখেন। সো আমি এখানে অবশ্যই ধরে রাখবো না, আমি এখানে ক্লোজ করেছি কত, এটা আমি যদি ডেট ধরে বলি ভিউয়ার্স, এটা হচ্ছে যে আপনার মের 2 তারিখ, ঠিক আছে। তাহলে আমি এখানে কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরে আমি এখানে কি করেছি, এক্সিট করেছি, ঠিক আছে। তো এটা ভালো প্রফিট আমি বলবো। এখানে যেটা 63 তে ছিল, প্রথমে আমার টার্গেট থাকবে ধরেন এখানে যেটা বলেছি 67। তো 67-এ ধরেন আমি আমি যদি আমার যে টোটাল যে আমি যে হোল্ড করছি, যে আমি 5,000 শেয়ারের মধ্যে আমি এখানে ধরেন এখানে সেল করে দিলাম 3,000, 2,000 ধরে রাখলাম পরবর্তী কি হচ্ছে দেখার জন্য, সেটা আমি এখানে এসে আমি কিন্তু আমার প্রফিটটা টেক করে ফেললাম। কিন্তু আমি দেখতে পাচ্ছি যদি আমাকে অপেক্ষা আমি যদি করতাম ম্যাকডির সিগন্যালের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমার প্রফিটটা অনেকটা কমে যেত ভিউয়ার্স। এটা কিন্তু আমি যদি এখানে চিন্তা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 69-এ চলে এসছে, ঠিক আছে। আমি খুব স্মার্ট প্রফিট করার সুযোগ কিন্তু আমার হতো না, বা আমি কিন্তু সিগন্যালটা অনেক পরে পাচ্ছি, যদি এক কথায় যেটা বলছি যে ল্যাগ করছে। তো এরপরে কি হচ্ছে ভিউয়ার্স, আমরা যদি একদম শেষে চলে আসি বিছাচারিতে, এখন আবার একটা চেষ্টা চলছে, একটা লং ক্যান্ডেল দেখতে পাচ্ছি ভিউয়ার্স, অনেক দিনের যে ক্লোজিং প্রাইসকে বিট করেছে, মানে কিক করেছে যদি আমরা বলি। তো এখন 73.80-তে সেটা কিন্তু আছে, যেটা হচ্ছে এখন আমার বাধাটা হচ্ছে ভিউয়ার্স এই লেভেলে, যেটা 74। তো এটার উপরে আমরা যদি একদম এটাকেও যদি আমরা একটু ধরে নেই, যেহেতু আমরা জানি যেটা একটা জোন ক্রিয়েট করতে হবে, তো 76-এর উপরে যদি তার অবস্থানটা সে করতে পারে, কনফার্ম করতে পারে, বা আমি যদি আরেকটু নিরাপদ করার জন্য যদি বলি যে মানে 80-র উপরে যদি মোটামুটি আবার এই লাইনটার উপরে যদি সে দাঁড়িয়ে যেতে পারে প্রাইসটা, এবং সে ভলিউমের কনফার্মেশনটা থাকে, সেখানে আমরা একটা আবার নতুন করে একটা সিগন্যাল আমরা এখানে হয়তো আমাদেরকে দিবে, বাই সিগন্যাল জেনারেট করবে। তো সেটাকে আমরা তখন দেখবো যে সেটা কতটুকু আসলে আমাদের আমরা সেটা আসলে কতটুকু স্ট্রং, বা আমরা সেটার সাথে যেতে পারি কিনা। তো ভিউয়ার্স আমি এখানে একটা কথা বলে নিতে চাই, আমি কিন্তু পিওর টেকনিক্যাল অ্যানালাইসিসটার উপরেই আমার পুরোপুরি ফোকাস। তো আমি সব সময় এটাকে বিচার করি টেকনিক্যাল ভাবে। তো এটা আসলে ফান্ডামেন্টাল কি বিষয় রয়েছে সেগুলো কিন্তু আমার আলোচনার মধ্যে সেটার কোনো বিষয় থাকে না। তো আপনারা যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকেন, তারা ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখে নেবেন। তো এটা কিন্তু কোনো আপনাদের কোনো রিকমেন্ডেশনও না, এটা জাস্ট আমি একটা পাস্ট ইভেন্টকে একটা আমরা অ্যানালাইসিস করে দেখছি। তো এরপরে আমি ভিউয়ার্স আরেকটা স্ক্রিপ্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে পিটিএল, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। তো সেখানে আমরা একটু দেখে নিই। তো ভিউয়ার্স অলরেডি আপনারা দেখেছেন যে আসলে কিভাবে কাজ করে জিনিসটা। তো আমি এখানে নতুন করে আর এগুলোর ব্যাপারে আমি খুব বেশি বলছি না, জাস্ট আমরা যদি একটু জাস্ট এখানে ট্রেন্ডটা দেখি, ট্রেন্ডটা কিন্তু বুলিশ আছে, আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাকে সে রেসপেক্ট করছে, এর মধ্যে উঠানামা তো রয়েছেই, হাইগুলো হায়ার লোগুলো হায়ার। তো এটা কিন্তু ভালো, এটা কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছে। তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিউয়ার্স এই যে যেটা বলেছি, এই দেখেন এখানে ক্রস ওভার, গোল্ডেন ক্রস ওভার এবং জিরো লাইন ক্রস ওভার হয়েছে, এখানে একটা সিগন্যাল জেনারেট করেছিল, যেটা হচ্ছে প্রাইসটা যদি বলি 73, যেটা যারা এখানে বাই করেছেন এখন চলছে ভিউয়ার্স 79, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটাকে সেটা কিন্তু সে অনেকটা স্ট্রং ছিল, এখানে কিন্তু একটা হুক হয়েছে ভিউয়ার্স। এখানে কিন্তু আমরা এটাকে আমরা অনেকেই হয়তো আপনারা মনে করতে পারেন যে না এখানে তো একটা ডেথ ক্রস ওভার হচ্ছে না, এটা ডেড ক্রস না ভিউয়ার্স, এটা হচ্ছে যে আপনার একটা যেটাকে আমরা বলছি হুক। আমরা বলেছি যে একটা যখন আপনার যে কারেন্ট ট্রেন্ডের বিপরীতে যখন আমরা 2-3টা ক্যান্ডেল দেখতে পাবো, যখন এই ধরনের আমরা দোনোটা সহ অবস্থা মানে একদম একই লাইনে দোনোটা চলে এসছে, টাচ করেছে, দোনোটাকে টাচ করার পরে আবার সেখান থেকে যখন সেটা যে প্রায়র ট্রেন্ডটাকে যখন সে কন্টিনিউ করছে, সেটাকে আমরা বলছি হুক। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা হুক ছিল, এবং ফাইনালি ভিউয়ার্স হুকের সাথে পাওয়ার হুক, হুকের সাথে এটা ছিল পাওয়ার হুক ভিউয়ার্স। আমরা দেখতে পাচ্ছি এই যে এটাকে বলা হচ্ছে পাওয়ার হুক। তো আমি এই জায়গাটাকে ভিউয়ার্স একটু হাইলাইট করে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন এই জায়গাটা, পুরো জায়গাটিকে। এটা ছিল একটা হুক ভিউয়ার্স। সো এটা হুক, প্রথমটা ছিল এটা হুক, এটাকে আমরা হুক বলছি একটু ছোট। তো দেন হচ্ছে যে ভিউয়ার্স এরপরে আমরা পাওয়ার হুকটা পাচ্ছি একটু পরে এই জায়গায়, সেটা হচ্ছে পাওয়ার হুক, ঠিক আছে। তো এটা কিন্তু খুব স্ট্রং, যখন পাওয়ার হুক হয়ে সে আবার দেখা যাচ্ছে যে প্রায়র যে একটা আমরা অনেকে হয়তো বলবো এটাকে গোল্ডেন ক্রস, বাট এটা গোল্ডেন ক্রস না, এটা হচ্ছে যে একটা পাওয়ার হুক, পাওয়ার হুক। সো এটা কিন্তু আরো স্ট্রং করে দিল বিষয়টিকে। তো এখন আবার দেখতে পাচ্ছি যে দোনোটা লাইন কিন্তু একসাথে একই জায়গায় অবস্থান করছে।
তো এখন দেখতে হবে আমাদের যেহেতু ট্রেন্ড লাইন যেটা ড্র করেছি তার উপরেই অবস্থান করছে, এখন এটা কি ভেঙে নিচে আসছে নাকি আবার উপরের দিকে যাচ্ছে। যদি উপরের দিকে র্যালি করে সো এটাকে আমরা হয়তো এখানে আবার আরেকটা হুকের আমরা পাওয়ার হুক তৈরি হতে দেখবো। যেটা হুক একটা হয়েছে, এরপরে হয়তো পাওয়ার হুক অনেকগুলো তৈরি হতে পারে। তো তারপরে হয়তো আবার দেখবো যে সেটা যাচ্ছে। তো এখন পর্যন্ত বুলিশ অবস্থায় রয়েছে পিটিএল। তো আমি এখন ভিউয়ার্স বাইরের দেশে যেটা রয়েছে এনভিডিয়া, খুব আপনারা অনেকে যারা বাইরের দেশের স্টক গুলো দেখে থাকেন, এনভিডিয়া কর্পোরেশন, সেটাতে ঢুকছি। আমরা যদি অ্যানালাইসিস করতে পারি আমরা কিন্তু সব মার্কেটেই করতে পারবো। আমরা কিন্তু হুক পাওয়ার হুকের যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম ভিউয়ার্স, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আবার। তো এটা একটা প্রথমটা ছিল হুক আর পরেরটা হচ্ছে পাওয়ার হুক। সো আমাদেরকে সে কিন্তু এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি পাওয়ার হুকের পরে যখন ম্যাকডি লাইনটা উপরের দিকে গেল এবং জিরো লাইনকে ভাঙলো, সেটা কিন্তু আমাদের জন্য একটা সিগন্যাল। তো আমরা এটাকে কিন্তু এখনো কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি যে এনভিডিয়া যদি দেখি এখনো বুলিশ আছে ভিউয়ার্স। আমরা যদি দেখি এনভিডিয়া কিন্তু বুলিশ অবস্থানে রয়েছে, যদিও আমরা দেখেছি শেষ দিন কিন্তু প্রাইসে একটা কারেকশন দেখতে পেয়েছি ভিউয়ার্স। সে কিন্তু আপনার এটা কিন্তু ক্লোজ করেছে 924 এ। কারেন্ট যে সিচুয়েশনটা সেটা বেয়ারিশ। তো আমরা যদি ভিউয়ার্স ডেইলি অথবা আওয়ারলি দেখি সেক্ষেত্রে হয়তো আমরা বেয়ারিশ পাবো, কিন্তু আমরা যদি এটাকে উইকলি দেখি তাহলে আমরা যদি এটাকে উইকলি যদি দেখি ভিউয়ার্স, আমি উইকলি করে দিচ্ছি। আমাদেরকে অবশ্যই মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে ভিউয়ার্স, ওটা আমাদের জন্য খুবই দরকার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বুলিশ আছে ভিউয়ার্স দেখেন, এবং কিন্তু মাঝখানে গ্যাপও রয়েছে, ঠিক আছে, গ্যাপও রয়েছে। তো যা বলছিলাম, তো আমরা কিন্তু বলবো এনভিডিয়া কিন্তু এখনো বুলিশ রয়েছে, ঠিক আছে। তো এবং এখানে আমরা কিন্তু হুক পাওয়ার হুক দেখলাম, এটা খুবই স্ট্রং একটা স্ট্র্যাটেজি, এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এখন চলে যাচ্ছি ভিউয়ার্স আরেকটি স্ট্র্যাটেজি যেটা নিয়ে অলরেডি আমরা শিখেছি যে কিভাবে ডাইভারজেন্স, খুবই স্ট্রং একটা স্ট্র্যাটেজি ভিউয়ার্স, সেটা কি আমরা শিখে নেই। তো আমরা দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু এখানে ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু হায়ার হাই তৈরি করেছে, আমরা দেখতে পাচ্ছি এই হাই থেকে এই হাইটা হায়ার, ঠিক আছে। কিন্তু আমরা যদি ইন্ডিকেটরের দিকে যদি তাকাই, ম্যাকডির দিকে যদি তাকাই, সে কিন্তু লোয়ার হাই তৈরি করেছে। তাহলে এটাকে আমরা বলছি বিয়ারিশ ডাইভারজেন্স, ঠিক আছে। তো বিয়ারিশ ডাইভারজেন্স হওয়া মানে হচ্ছে যে সে কিন্তু একটা চেঞ্জের ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে, দেখেন। তো চেঞ্জ, এটা এখান থেকে চেঞ্জ আসবে এই ধরনের একটা ইঙ্গিত সে আমাদেরকে দিচ্ছে। তো আমাদের সেখানে করণীয়টা কি আছে ভিউয়ার্স, আমাদের যেটা করতে হবে অবশ্যই আমরা সেখান থেকে এই জায়গা থেকে যখন আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন আমার কিন্তু ক্যান্ডেলস্টিকের ফরমেশন রয়েছে, এনগালফিং ছিল, সেখানে কিন্তু আমি অবশ্যই ধরে রাখবো না। এবং যেহেতু এটা একটা বিয়ারিশ ডাইভারজেন্স, এটা কিন্তু অনেকটুকু নিচে যাওয়ার সে ইঙ্গিত দিয়েছে। তো আমরা এখানে যদি ধরেন আমরা যদি বেরিয়ে যাই, এখানে যদি একটা শর্ট করি, যেহেতু আমরা বাইরের মার্কেটে শর্ট করার সুযোগ রয়েছে 926 এ, আমরা কিন্তু একটা শর্ট করার সুযোগ ছিল আমাদের। তো আমরা কিন্তু একটা স্মার্ট প্রফিট করার একটা সুযোগ ছিল, আমরা যদি এটাকে করতাম, আমরা যদি এখানে এই যে আমার যে প্রায়র যে সাপোর্ট রয়েছে ততটুকু পর্যন্ত আমরা টার্গেট করলেও কিন্তু আমরা 856, ওকে, একটা ভালো স্মার্ট প্রফিট করার সুযোগ কিন্তু ছিল। তো ভিউয়ার্স এটা হচ্ছে যে একটা বিয়ারিশ ডাইভারজেন্স। তো বুলিশ ডাইভারজেন্স দেখার জন্য আমি আরেকটা স্টকে চলে যাচ্ছি, টেসলা, আপনাদের অনেকেরই অনেক পরিচিত এবং আমরা জানি যেহেতু আমি সেটাকে সিলেক্ট করেছি ভিউয়ার্স। এটার আমরা ডেইলি অবস্থাটা যদি দেখি, এখানে কিন্তু অনেক গ্যাপ রয়েছে, ক্যান্ডেলস্টিকের ফরমেশন গুলো কিন্তু খুবই মানে এটাকে মানে অস্বাভাবিক আমরা যদি বলি। সো আমরা ক্যান্ডেল গুলোকে ওইভাবে রিড করতে পারছি না। তো আমরা যদি ম্যাকডি দিয়ে যদি দেখি ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে ক্রস ওভার গুলো কোথায় আছে, যেটা হচ্ছে এটা একটা গোল্ডেন ক্রস ওভার, আমরা জানি অলরেডি শিখেছি। তো গোল্ডেন ক্রস হওয়ার পরে কিন্তু দেখেন এটা জিরো লাইনের অনেকটুকু নিচে, অনেক নিচে রয়েছে ভিউয়ার্স, কিন্তু আমরা যদি বলি হ্যাঁ একদম যেটা হচ্ছে যে আমরা স্কেল ধরে যদি বলি, এখানে যে স্কেলটা রয়েছে একদম স্কেলের যেটা আমরা যদি বলি যে ওভারসোল্ড একটা জোনের ভিতরে চলে গেছে, ঠিক আছে। তারপরে সে এটাকে এখান থেকে ব্রিজ করার পরে একটা আমাদের হোপ তৈরি হলো, যখন সেটা এই লেভেলটাকে উপরের দিকে উপরে আসলো, একটা ক্রস ওভার হয়েছে, গোল্ডেন ক্রস ওভার। এবং সেখানে কিন্তু আমরা এই গ্রিন ক্যান্ডেলটা পাচ্ছি, কিন্তু বাইয়ের কোনো সিগন্যাল পাচ্ছি না। কেন ভিউয়ার্স, আমরা কেন এখানে বাই করব না, এটা আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আমরা এখানে কিন্তু একটা আমাদের লেভেল রয়েছে, এই যে এটাকে যতক্ষণ না সে ভাঙতে পারছে স্ট্রং ভাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সেখানে এন্ট্রি নিচ্ছি না, যদি এখানে ক্রস ওভারটা হয়েছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ফাইনালি যখন এটার উপরে গেল, সেখানে কিন্তু দেখেন একটা আমাদের আমরা আমরা অনেকে হয়তো এখানে এন্ট্রি নিয়েছি। বাট আমি এখানে একটা কথা বলতে চাই, আমরা যখনই একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখবো বা একটা লেভেলকে দুবার টেস্ট করেছে ভাঙিনি, তৃতীয়বার যখন ভাঙবে আমি অবশ্যই সেখানে দুটো ক্যান্ডেল চাইবো। মানে একটা তো হচ্ছে ক্লোজ হচ্ছে, আরো দুটো ক্যান্ডেল আমার দরকার, যেটাতে আমি বুঝতে পারি যে এটা কতটুকু স্ট্রং আছে। আর আমরা জানি যে গ্যাপ কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে ভিউয়ার্স, আমরা অলরেডি শিখেছি এগুলো। আপনারা যারা আমার ভিডিওগুলো ফলো করেছেন, এতদিন দেখেছেন,
কষ্ট করে তারা দেখে শিখেছেন যে আমরা এখানে যে একটা গ্যাপ দেখতে পাচ্ছি ভিউয়ার্স, একটা গ্যাপ তৈরি হয়েছে দেখেন, এই যে দুটো ক্যান্ডেলের মাঝখানে যে একটা গ্যাপ তৈরি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেটা কিন্তু একটা স্ট্রং, আমরা জানি যে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সো এই জন্যই কিন্তু প্রাইসটা দেখেন এই লেভেলের উপরে যেতে পারছিল না, ঠিক আছে। এই যে আমরা যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বারবার বাড়ি খাচ্ছিল, একদিন উঠেছে আবার পড়েছে, ঠিক আছে। তো ফাইনালি যখন এই লেভেলকে ভাঙলো তখন তার বাধাটা কোথায় রয়েছে ভিউয়ার্স, এর উপরে যে লেভেলটা রয়েছে। গ্যাপের তো দুটো পার্ট না, একটা হচ্ছে নিচের যে লাইন একটা আছে আর একটা হচ্ছে উপরের। সো ওখানে দেখেন ওই লাইনকে কিন্তু সে ভাঙতে আর কিন্তু খুব একটা সফল হয়নি। তো আমি যেটা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলের কথা বলছিলাম যে এটা উঠছে, এখানে একটা লং ক্যান্ডেল হয়েছে, কিন্তু আমি অবশ্যই দুটো দিন অপেক্ষা করব। তো আমি যেটা এখানে যেটা পাচ্ছিলাম যে লেভেলটাকে ভাঙতে পারছিল না, দেখলাম যে না, দুটো দিন সে কিন্তু রাখতে পারেনি, নিচে চলে এসছে। আবার একটা চেষ্টা ছিল, এখানে আবার একটা চেষ্টা ছিল, কিন্তু খুবই দুর্বল চেষ্টা। আমরা দেখতে পাচ্ছি উপরে শ্যাডো আছে, ক্যান্ডেলের উপরে শ্যাডো আছে। সো আমরা জানি যে শ্যাডো থাকলে আমি যেটা বলেছি সেখানে আমরা এন্ট্রি নিব না। তো যদিও এখানে একটা রেড ক্যান্ডেল হয়ে আস্তে আস্তে সে উপরের লাইনের কাছাকাছি গেছে, কিন্তু আমরা খুব স্ট্রং কোনো আসলে পাচ্ছি না, মানে যে এন্ট্রি নেওয়ার জন্য যে স্ট্রং একটা আসলে ক্যান্ডেল দরকার বা আমার সেটা কিন্তু পাচ্ছি না। আরেকটা জিনিস ভিউয়ার্স, আমরা যদি এখানে যদি খেয়াল করি, আমরা যদি এখানে যদি আমরা দেখেন খুব সুন্দরভাবে, আমরা যদি এখানে হিস্টোগ্রামের দিকে খেয়াল করি, হিস্টোগ্রাম কিন্তু এখানে একটু ওয়াইড হচ্ছিল, ওয়াইডেনিং হওয়ার সাথে সাথে এই জায়গায় কিন্তু এসে কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে ভিউয়ার্স, আমরা কিন্তু ফ্ল্যাট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু, সো এটাও কিন্তু আমাকে সিগন্যাল দিচ্ছে যে এখানে কোনো ট্রেন্ড নেই, এটা একটা সাইডওয়েজ জোনের মধ্যে চলে গেল। তো এটাকে কিন্তু আমাদের রিড করতে হবে। তো আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোনো সিগন্যাল ছিল না, যদিও আমার এখানে একটা সে একটা গোল্ডেন ক্রস হয়েছে। এরপরে ভিউয়ার্স আমরা দেখলাম যে জিরো লাইনকে তো সে ভাঙতেই পারেনি, আবার সে জিরো লাইনের নিচে থেকে একটা ডেড ক্রস ওভার আমরা দেখতে পাচ্ছি, ডেড ক্রস যখন হয়েছে তখন কিন্তু দেখেন এখানে কিন্তু এখানে আবার একটা গ্যাপ তৈরি করেছে। তো আমরা যদি এই গ্যাপটার দিকে যদি এখন ফোকাস করি, আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউয়ার্স এই দুটো ক্যান্ডেলের যে মাঝখানে যে গ্যাপ রয়েছে এটাকে ভেঙেছে, ভাঙার পরে কিন্তু দেখেন এখানে তো একটা আমাদেরকে সেল সিগন্যাল জেনারেট করেছে। আমরা এটা কিন্তু যদি নেই সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, কখন নিব ভিউয়ার্স, আমি জানি যে আমার প্রায়র যে সাপোর্ট রয়েছে এই লেভেলটাকে যখন ব্রিজ করছে। তো ব্রিজটা কখন করেছে ভিউয়ার্স, যখন এখানে আরেকটা গ্যাপ দিয়ে এটাকে ভেঙেছে। তো এখানে আমরা একটা শর্ট করতে পারি, যদি ধরেন আমরা এটা তারিখটা বলছি, এটা হচ্ছে যে আপনার মার্চের 13 তারিখ 2024 সাল। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা 170 তে, আমরা যদি এখানে একটা পুট নেই, এর পরের দিনই কিন্তু প্রাইসটা 162 তে এসছে। তো আমরা সেখানে একটা সুন্দর করে একটা প্রফিট আমাদের হয়তো করার সুযোগ ছিল। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি দেখেন এই ডেড ক্রস এর পরে সে কিন্তু আবার নিচে এসে একটা যেটাকে আমরা বলছি যে একটা হুক, ঠিক আছে। হুক যেটা হচ্ছে যে আপনার যেটা আমরা দেখছি এই যে ডাউন মুভমেন্টের পরে আবার একটা আপ মুভমেন্টের চেষ্টা, যেটা এখানে পুল ব্যাকের একটা চেষ্টা ছিল। এবং সে কিন্তু দেখা গেল যে একটা সময় পর্যন্ত সেটাকে সে আহ, এটাকে মানে হুক হওয়ার পরে সে কিন্তু আবার দেখা যাচ্ছে ম্যাকডিটা লাইনটা উপরে গেছে, যেটা আমরা একটা বুলিশ একটা সে আমাদেরকে সিগন্যালের মতো দেখাচ্ছিল। কিন্তু আমরা ক্যান্ডেলের দিক থেকে যেটা আমি এখানে একটা লাইন ড্র করেছি দেখেন, সেটার কিন্তু কোনো কনফার্মেশন কিন্তু পাইনি। এখানে কত যে ক্যান্ডেল গুলো হয়েছে সবই রেড, ঠিক আছে। আমার এই লাইনের উপরে গিয়ে কিন্তু স্ট্রং কোনো ক্যান্ডেল পাচ্ছি না, যেহেতু এটা এর উপর এখানে যে জোন একটা ক্রিয়েট করেছে, যে আমার যে গ্যাপটা, সেটাও কিন্তু বাধা হিসেবে দাঁড়িয়েছে। তো আমরা যদি দেখেন এখানে কিন্তু শুধু ম্যাকডি না ভিউয়ার্স, অনেক কিছু কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে। তো আমাকে যেটা একটা প্রাইস অ্যাকশন, পিওর প্রাইস অ্যাকশন যদি আমরা ফলো করে থাকি এবং ম্যাকডিকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করে থাকি, কোন গোল্ডেন ক্রসটা আমরা নিব, কোনটা নিব না, হ্যাঁ। তো ভিউয়ার্স একটু লেংদি হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি, কিন্তু আমি মনে করি যে এটা আজকের ভিডিওটি খুবই আপনাদের জন্য খুব একটা ইনফরমেটিভ ভিডিও হচ্ছে। তো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে কোন জিনিসটা, কোন টপিকটা আজকে আপনাদের ভালো লেগেছে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আবার দেখেন এখানে একটা ডেড ক্রস দেখতে পাচ্ছি। ডেড ক্রস এর পরে এই যে আমরা যেটা অবশ্যই ট্রেন লাইনের যে বিষয়টির কথা বলেছি, এই যে এখন এই লেভেলকে যখন ভাঙলো, গ্যাপ হয়েছে, গ্যাপ হওয়ার পরে সেটাও আবার কিন্তু দেখেন এই গ্যাপ যখন হচ্ছে তখন আমাকে আরেকটা লাইন আমি এখান থেকে ক্লোন করে নিলাম, সেটাকে আমি এই যে মাঝখানে বসিয়ে দিলাম এই গ্যাপের সাথে। তো এখন দেখা যাচ্ছে এই দুটো লাইনের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। তো এখানে যদি আমি ধরেন এখানে যদি আমি শর্ট করি, ঠিক আছে, 155 আছি 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 এখানে। তারপরে এখানে যখন একটা গ্রিন মানে হলো, যদিও একটা গ্যাপ আছে, ডাউনে একটা গ্যাপ আছে। তো এখানে ক্লোজ করছে, আমরা দেখতে পাচ্ছি ক্লোজটা ছিল ভিউয়ার্স 142 তে, ঠিক আছে। তো 142 তে আমরা কিন্তু এখানে একটা ভালো প্রফিট টেক করতে পারি, ঠিক আছে, বা এখানে টেক করতে পারি, কোনো সমস্যা নেই। 145 এ যখন দেখলাম যে না, এটা প্রাইস আবার একটা
আপে একটা গ্যাপ তৈরি করেছে। হ্যাঁ, তো এখানে আমি একটা বুলিশ ডাইভারজেন্স দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, সেটা হচ্ছে যে দেখেন প্রাইস কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন লো গুলো কিন্তু লোয়ার ছিল এই জায়গায়, আর ম্যাকডির দিকে যদি ভিউয়ার্স খেয়াল করি সেটা দেখতে পাচ্ছি আমরা একটা হায়ার লো তৈরি করেছে। তো এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু একটা সুন্দর, আমরা যেটা বলেছিলাম যে ঠিক আছে, আমরা একটু বড় করে দেখি, ভিউয়ার্স ঠিক আছে কিনা ডাইভারজেন্সটা। হ্যাঁ, পারফেক্ট আছে। আমরা দেখতে পাচ্ছি এটা থেকে এই পয়েন্ট থেকে এটা কিন্তু উপরে আছে, ঠিক আছে। তো এই ডাইভারজেন্স আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে এটা এখান থেকে আবার উপরের দিকে মুভ করবে। দেখেন এই যে একটা অস্বাভাবিক যে একটা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস হাইক হয়েছে, প্রাইস যে বেড়েছে এখান থেকে, আমরা যদি একদম এখান থেকে চিন্তা করি, দেখেন প্রাইস কিভাবে বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে আমরা একটু দেখে নিই। যদি এখানে ধরি, দেখা যাচ্ছে 40%, ঠিক আছে, 57 টাকা বেড়েছে এখান থেকে প্রাইস। তো এটা কিন্তু এই ডাইভারজেন্স ধরে কিন্তু আমরা এটাকে কিন্তু ধরে ফেলতে পারতাম। তো ভিউয়ার্স আমরা দেখলাম যে আসলে এই ডাইভারজেন্সকে কিভাবে ট্রেড করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা আমরা দেখেছি যে একটা বুলিশ ডাইভারজেন্স এবং বিয়ারিশ ডাইভারজেন্স আমাদেরকে কিন্তু অনেকটা হেল্প করতে পারে। ভিউয়ার্স এখন হচ্ছে ভিডিওর আকর্ষণীয় যে পার্টটি রয়েছে, যেটা বলেছিলাম একটি ট্রেডিং সেটআপ আপনাদেরকে তৈরি করে দেখাবো আরএসআই এবং ম্যাকডি দিয়ে, দুটো মোমেন্টাম ইন্ডিকেটর, এবং আমরা কিভাবে নয়েজটা কমিয়ে আনতে পারি। ম্যাকডিতে আমরা দেখেছি খুব বেশি ল্যাগ করে, সো সেখানে কিন্তু আমরা যদি এটাকে একদম যেভাবে বলা আছে যে একটা বাই অথবা সেল অ্যান্টি কোথায় নিব, একটা গোল্ডেন ক্রস এবং ডেড ক্রসে গিয়ে আমরা কিভাবে সেখানে সিগন্যাল গুলো পাচ্ছি, কিন্তু সিগন্যাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দেরি করে ফেলছে, অনেক ল্যাগ করছে, যে কারণে আমাদের কিন্তু আমরা পিওর সিগন্যালটা পাচ্ছি না। তো আমরা যদি আরএসআই এর সাথে এটাকে ব্যবহার করি, সেই ক্ষেত্রে কি আমাদের কোনো উপকার আমরা পাবো কিনা, সেটা আমরা এই এখনকার যে আলোচনাটা সেটার উপরই থাকবে। আর যারা ফরেক্স করছেন তাদের রিকোয়েস্টে আমি আপনাদের জন্য কিছু টিপস এখানে শেয়ার করব, কিভাবে আমরা এই ট্রেডিং সেটআপটিকে আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি টেসলাতে এখন যদি আমরা ইন্ডিকেটরটা প্লট করি আরএসআই, আমাকে যেটা করতে হবে, আরএসআই আমি টাইপ করে নিলাম, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, আমি সেখানে ক্লিক করলাম, এটা কিন্তু প্লট হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। যারা আমার আরএসআই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা যারা মিস করে গেছেন, খুবই আসলে ওখানে কার্যকরী কিছু টিপস রয়েছে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন, আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি। তো সরাসরি মূল আলোচনায় যাচ্ছি ভিউয়ার্স। তো আমরা টেসলাতে এখন দেখেন কি করেছি, আরএসআই কে সেটআপ করেছি। তো আরএসআই কি আমাকে নতুন কিছু তথ্য দিচ্ছে, আমরা একটু দেখার চেষ্টা করি। আরএসআই যখন 65 এর কাছাকাছি থাকে বা 65 কে যখন ভেঙে যখন উপরের দিকে যাচ্ছে, তখনই কিন্তু আমি সেখানে কিন্তু আমি কলটা নিয়ে থাকি। তো 65 এ আমি উপরে একটা লাইন বসিয়ে নিচ্ছি ভিউয়ার্স, আর হচ্ছে যে নিচে একটা লাইন আমি বসাবো ভিউয়ার্স, সেটা হচ্ছে 40 যে লেভেলটা রয়েছে, 40 লেভেল। তো এটার অর্থ হচ্ছে যে আমি আমার যখন এটা 40 কে ক্রস করে নিচে চলে আসবে, সেই জায়গায় কিন্তু যখন 40 নিচে চলে আসবে, আমি কিন্তু সেখানে অবশ্যই ধরে রাখবো না। সেখানে কিন্তু যদি আমি যেটা দেশের বাইরে আমরা শর্ট করার সুযোগ রয়েছে, আমাদের এখানে কিন্তু শর্ট অপরচুনিটি গুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি 40 নিচে আমরা লেভেলটাকে যদি দেখি, এই যে পুরো জোন গুলোকে যদি দেখি, তো আমরা কিন্তু এখানে দুটো জায়গা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এই জায়গাটা। তো আমরা যদি দেখি এখানে যখন এই যে 40 কে যখন এই দেখেন আরএসআই যখন এখানে এই যে ক্যান্ডেলের পরে যখন গ্যাপ ডাউনে গ্যাপ তৈরি করে যখন এখান থেকে শুরু করেছে, তখন কিন্তু সে কিন্তু 40 কে অলরেডি ভেঙে ফেলেছে। আমরা যদি এখান থেকে যদি দেখি, এখানেই কিন্তু সে একটা সিগন্যাল দিয়েছিল, তো ভেঙে ফেলেছে। সো আমি সেখানে কি করব, আমি শর্ট করার একটা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছি। তো আমি যদি সেখানে ধরেন 180 তে যদি শর্ট করি, এবং আমরা যদি একদম এটাকে ফলো করতে করতে, যেটা হচ্ছে যে আমার যে ওভারসোল্ড জোনে যখন এটা চলে গেল 30 কাছাকাছি, সেখানে আমি এখানে ক্লোজ করে দিলাম। আমরা যদি ম্যাকডির ইন্ডিকেটরের দিকে যদি খেয়াল করি, সেখানে কিন্তু ভিউয়ার্স একটা ক্রস তো ছিলই, ডেথ ক্রস ওভার ছিল, বাট সেটা ছিল জিরো লাইনের নিচে। তো আমি কিন্তু খুব একটা পাচ্ছিলাম না, যে আসলে কনফিউজড ছিলাম যে আসলে এটা কি নিবো না। আবার এখানে যদি একটা সাপোর্ট আছে লেভেলে, হ্যাঁ ঠিক আছে 176 এ, তো এখান থেকে আবার যদি উঠে যায়, কিন্তু একটা কনফিউশন ছিল। আরএসআই কিন্তু সেই কনফিউশনটা দূর করে দিয়েছে। তো আমি এখানে কিন্তু একটা শর্ট করার অপরচুনিটি ছিল, আমি দুটো পাচ্ছিলাম ভিউয়ার্স, আমরা যদি দেখি। তো এটা খুব ভালোভাবে কাজ করেছে। আরেকটা জিনিস এখানে হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তো এখানে তো দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি, যেটা হয়তো এটাকে টাচ করেছে। তো এটার ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্স, আমরা তো দেখে নিব যে এখানে যখন টাচ করছে, সেখানে কি আমার কোনো সাপোর্ট আছে। যে আমার একটা সাপোর্ট আছে, এখানে কিন্তু সাপোর্ট আছে। সো আমি সাপোর্ট লেভেলে এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে আমরা জানি, যেটা বলে দেওয়া আছে যে সেখানে আমরা কোনো বাই অথবা সেল করব না, কারণ সেখানে ব্রেকআউট এবং ব্রেকডাউন হওয়ার একটা
যথেষ্ট সম্ভাবনা থাকে, এবং যদি সেটা সাপোর্ট লেভেল হয়ে থাকে সেখানে কিন্তু সাপোর্ট নেওয়ার একটা সুযোগ থাকে। সো সেখানে কিন্তু আমি করব না, আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত সেটা মানে লেভেলটা যদি ভেঙে ফেলে, তারপরে হচ্ছে আলাদা কথা। যদি যতক্ষণ পর্যন্ত না ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সেখানে কোনো ট্রেডিং অপরচুনিটি কিন্তু পাচ্ছি না, যদি এক কথায় বলি। তাহলে দেখেন আমরা কিন্তু এখানে একটা শর্ট করার আমাদের অপরচুনিটি ছিল। দেন হচ্ছে যে আবার যদি 60, আমি বললাম যে 65 এর উপরে গেলে কিন্তু আমরা কিন্তু সেখানে বাই করতে পারি, ঠিক আছে। তো সেখানে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু এই জায়গায় যদি দেখি আরএসআই এর কিন্তু এখানে কোনো কিছু আমরা এরকম পাচ্ছি না, 65 এর কাছাকাছি গিয়ে কিন্তু পড়ে গেছে। তো সেটা কিন্তু একটা টপ হিসেবে কিন্তু আমরা পেয়েছি এখানে, যে একটা কারেকশন হচ্ছে, 65 কে ভাঙতে পারিনি, সেটা আমাদের জন্য একটা সিগন্যাল ছিল। ঠিক আছে, তো এখানে যারা বাই করছেন তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা দেখা দরকার ছিল যে এখানে কি হচ্ছে। এবং আমরা কিন্তু যদি এখানে একটা লাইন এভাবে ড্র করে নিতাম, তো এটা একটা আমাদের জন্য রেজিস্ট্যান্স ছিল 203, যেটা। সো এখানে কিন্তু আমরা অবশ্যই বাই করার জন্য আমাদের বাই, যে এখানে যখন প্রাইসটা চলছে ভিউয়ার্স 195 200 এর কাছাকাছি, সেটা একটা আমাদের ফিয়ার লেভেল। সো আমরা সেখানে এমনি কিন্তু বাইয়ের যে জিনিসটা আমরা চিন্তা করছি, সেটা আমরা অবশ্যই দেখবো যে এই লেভেলটাকে সে ভাঙতে পারে কিনা, সেটা অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে। তো আমরা কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স হিসেবে পেয়েছি। এবং আবার যেটা শিখেছি ডাইভারজেন্সের যে বিষয়টা, সেটা তো অবশ্যই আছে, সেটা আমার আরএসআই ও কিন্তু আমাকে সিগন্যাল দিয়ে থাকে যে আমার কোন ডাইভারজেন্স, যদি আমরা জানি যেটাকে আরএসআই ডাইভারজেন্সকে আমরা ট্রেড করতে পারি। সো সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাও দেখে নিতে পারি যে কোনোখানে ডাইভারজেন্স হচ্ছে কিনা। তো এখানে দেখেন ভিউয়ার্স, আমরা যদি দেখি একটু যদি এখানে খেয়াল করি, দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যদি দেখি ভিউয়ার্স, প্রাইস কিন্তু এখানে একটা হায়ার হাই তৈরি করেছে এই লেভেল থেকে, এটা কিন্তু উপরে। আর আমরা যদি এখানে যদি ধরেন খেয়াল করি, সেম জায়গায় যদি এখানে যদি খেয়াল করি, ম্যাকডিও কিন্তু এখানে হায়ার হাই তৈরি করেছে, কিন্তু আরএসআই কিন্তু ভিউয়ার্স দেখেন এটা কিন্তু লোয়ার হাই তৈরি করেছে। তো আরএসআই কিন্তু এখানে একটা বিয়ারিশ ডাইভারজেন্স দেখিয়ে দিচ্ছে, যে বলছে যে এখান থেকে প্রাইসটা কিন্তু নিচে আসবে। ঠিক আছে, সে সিগন্যাল দিয়েছে, যে আমরা জানি যে ইন্ডিকেটর আমাদেরকে ইন্ডিকেট করে যে মার্কেটটা কোন দিকে যাওয়া উচিত। সো সেটা কিন্তু কাজ করেছে। তো আমি কিন্তু এখানে ম্যাকডিতে কোনো এই ধরনের ক্লিয়ার কোনো কিছু পাইনি কিন্তু। আমার এখানে, হ্যাঁ, এখানে আমার একটা ক্রস, যেটা ডেড ক্রস ওভার ছিল, কিন্তু সেটা অনেকটা পরে ছিল, সেখানের জন্য অপেক্ষা করলে কিন্তু আমার আমি কিন্তু একটা স্মার্ট প্রফিট নেওয়া আমার পক্ষে মানে এটা সম্ভব হতো না যদি আমি এখানে এন্ট্রি নিয়ে থাকি কোনো পয়েন্টে। তো আমার কিন্তু আরএসআই কিন্তু আমাকে সিগন্যাল দিয়েছে একদম পারফেক্ট সময়, যখন গ্রিন ক্যান্ডেলটা ছিল, সেখানে কিন্তু আমার একটা ভালো সুযোগ ছিল ভিউয়ার্স, আমরা কিন্তু সেখানে এটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সুন্দর একটা ট্রেড করতে পারতাম। তো আমরা যদি শর্টও করতাম, আমরা কিন্তু এখানে যদি একটা এনগালফিং পাচ্ছি, সে তো আমাকে একটা সিগন্যাল দিচ্ছেই, আর এখানে কিন্তু আমাকে একটা বিয়ারিশ ডাইভারজেন্স পাচ্ছি। আমরা জানি যে ডাইভারজেন্স খুবই স্ট্রং একটা স্ট্র্যাটেজি, আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো এরপরে আমরা আরেকটা স্ক্রিপ্টে চলে যাই ভিউয়ার্স। তো আমরা এরপরে আমাদের দেশের একটা ইয়াতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ভিউয়ার্স নাভানা ফার্মা। নাভানা ফার্মাসিউটিক্যালসে ঢুকলাম, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রাইস অনেকটা শেষের দিকে যদি আসি, প্রাইস কিন্তু উপরেই আছে। এখানে কিন্তু আমরা যদি দেখি, এখানে কিন্তু যেটা একটা হুক ছিল, পাওয়ার হুক ছিল ম্যাকডিতে যদি দেখি, ঠিক আছে, পাওয়ার হুক হওয়ার পরে উপরের দিকে যাচ্ছে, এটাকে কন্টিনিউ করছে এই ট্রেনটাকে, পাওয়ার হুক হয়ে সে উপরের দিকে যাচ্ছে, এটা কিন্তু আমাকে সিগন্যাল দিচ্ছে যেটা খুব স্ট্রং অবস্থায় কিন্তু এখনো আছে। ঠিক আছে, যেহেতু হুক সাথে পাওয়ার হুক আমরা দুটোই পেয়েছি পরপর, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন যদি আমি আরএসআই এর দিকে যদি খেয়াল করি ভিউয়ার্স, আরএসআই আমাকে কি দেখাচ্ছে? আরএসআই কিন্তু কোনো নেগেটিভ বেয়ারিশ ডাইভারজেন্স কিন্তু এখন পর্যন্ত নেই, ভালো অবস্থায় রয়েছে আরএসআই আমরা যদি দেখি। তো আমরা কিন্তু এখন পর্যন্ত এটাকে কন্টিনিউ করছে। তো এখন কোথায় আর কি কি সিগন্যাল ছিল এটা যদি আমরা একটু দেখে নেই, কোথাও কি কোনো সিগন্যাল ছিল? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউয়ার্স, দেখেন এখানে কিন্তু একটা ডাইভারজেন্স ছিল, যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু লোয়ার লো তৈরি করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরএসআই কিন্তু এখানে হায়ার লো তৈরি করেছে, যেটা হচ্ছে যে আমাকে একটা সিগন্যাল দিয়েছিল এখানে একটা, এখান থেকে একটা মানে প্রাইসটা উপরের দিকে যাবে, এবং আমরা দেখেছি এখানে ক্যান্ডেলটা কিন্তু খুব বড় হয়েছে। সো এখানে কিন্তু একটা বিগ ক্যান্ডেল হয়েছে, এবং প্রাইসটা কিন্তু এরপরে র্যালি করেছে, উপরের দিকে গেছে আমরা দেখতে পাচ্ছি। আর সেম সিগন্যালটাকে আমরা এখানে পেয়েছি, আমরা কিন্তু সেম সিগন্যাল কিন্তু আমরা ভিউয়ার্স আমরা কিন্তু ম্যাকডিতেও পেয়েছি। আমরা যদি ম্যাকডিকে খেয়াল করি, ম্যাকডিতেও কিন্তু আমাকে সিগন্যাল দিয়েছে এই জায়গায়, আমরা যদি খেয়াল করি একটু, সেখানে কিন্তু একটা ডাইভারজেন্স ছিল, যেটাকে আমরা বলি বুলিশ ডাইভারজেন্স, এই যে। সো আমরা কিন্তু এই ডাইভারজেন্স দেখতে পাচ্ছি ভিউয়ার্স খুবই ভালো কাজ করছে, এবং আরএসআই এবং ম্যাকডি যখন একই সময় ডাইভারজেন্স তৈরি করবে, আমরা বুঝে নিব যে সেখান থেকে প্রাইসটা আস্তে আস্তে উপরে যাওয়ার একটা
সে ইঙ্গিত দিচ্ছে এবং সেই সম্ভাবনাটা কিন্তু আমরা দেখেছি, আমি প্রায় সময় দেখেছি এগুলো কাজ করে মার্কেটে, খুব ভালো কাজ করতে দেখা গেছে ভিউয়ার্স। আর এরপরে যদি আমরা ভিউয়ার্স একটু যদি পেছনের দিকে আসি, এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে কি কোনো ডাইভারজেন্স ছিল, আমরা যদি একটু দেখি। এখন আমরা যদি দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এটা কিন্তু একটা ইকুয়াল হাই তৈরি করেছে, এই জায়গায় ইকুয়াল হাই তৈরি করেছিল প্রাইস, যদি আমরা খেয়াল করি। কিন্তু যদি আমরা আমাদের ইন্ডিকেটর কিন্তু এখানে কিন্তু একটা যেটা আমাদেরকে একটা ইয়া দিচ্ছিল এখানে পরিষ্কারভাবে, যেটা হচ্ছে যে ইন্ডিকেট করছিল যে এটা নিচের দিকে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং সেটা কিন্তু আমরা দোনোটা ইন্ডিকেটর আরএসআই এবং ম্যাকডি দোনোটাই কিন্তু আমাদেরকে সিগন্যাল দিয়েছে যে এটা আস্তে আস্তে এটা দুর্বল হয়ে যাচ্ছে, এটা কিন্তু ট্রেন্ড এক্সোশনের একটা একটা পয়েন্ট, এরপরে কিন্তু প্রাইস নিচের দিকে চলে আসার সম্ভাবনা আছে। তো আমরা জানি যে ভিউয়ার যখন ডিস্ট্রিবিউশন করে স্মার্ট মানি, তখন কিন্তু অনেক সময় আমরা কিন্তু দেখি যে একটা লেভেলে ধরে রেখেও কিন্তু ফিট করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা জোন, মানে একটা জোনের একটা একটা লেভেলের ভিতর কিন্তু উঠানামা করছে, ইকুয়াল হাই ইকুয়াল লো তৈরি করেছে। তো এখানে কিন্তু এভাবে কিন্তু ফিট করতে পারে, ঠিক আছে। তো মানুষ যেখানে চিন্তা করছে যে এখানে একটা কনসিডারেশন হচ্ছে, হয়তো প্রাইসটা এখান থেকে আবার উপরের লেভেলকে ভেঙে যাবে, তাদের এই সেন্টিমেন্টটা কিন্তু ব্যবহার করে স্মার্ট মানি হয়তো সেখানে তারা ফিট করে দিয়ে প্রাইসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, এই টপটা ছিল 101, এরপরে প্রাইস নেমে এসছে ভিউয়ার্স 83-তে, 83-তে এসে তারপরে আবার একটা ইয়া হয়েছে অ্যাকুমুলেশন হয়ে, তারপর দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা আবার সেখান থেকে এই লেভেলটাকে ভেঙেছে এই ক্যান্ডেলের মাধ্যমে, যেটা এখানে আমরা গোল্ডেন যেটা হচ্ছে যে আমরা জিরো লাইন ক্রস ওভারটা দেখতে পাচ্ছি, যেটা একটা সিগন্যাল দিয়েছিল আমাদেরকে। এবং আরএসআই এর দিকে যদি আমরা তাকাই ভিউয়ার্স, আমরা যেটা বলেছি আরএসআই যে 65 যখন ক্রস করবে সেটা আমাদের জন্য একটা সিগন্যাল। তো আমরা এখানে যদি দেখি যে কখন সেটা করেছে, তো এই লেভেল, তো আরএসআই যখন এখানে ক্রস করছে ভিউয়ার্স, একদম দেখেন এই সেম সেম ক্যান্ডেলটাই কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, তো এরপরে কিন্তু দেখেন আর কিন্তু সে এখন পর্যন্ত উপরেই আছে। তবে এখানে একটা বিষয় যে 70 এর কাছাকাছি গিয়ে, 75 এর কাছাকাছি গিয়ে সে কিন্তু আবার 70 এর নিচে এখন অবস্থান করছে। সে এখন এখন কিন্তু কারেন্ট আমরা দেখতে পাচ্ছি 67 এ রয়েছে আরএসআই। তো আমরা জানি যে যখন 70 লেভেলের উপরে গিয়ে যখন আবার 70 লেভেলকে ভাঙে, সেটা হচ্ছে বেয়ারিশ, সেটা কিন্তু আমরা একটা ওভারবট জোন হিসাবে দেখি। ম্যাকডি দিয়েও যদি বিচার করি, আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডিও কিন্তু আস্তে আস্তে যেটা যে হিস্টোগ্রাম গুলো যখন আমরা এখানে কিন্তু খুব আমরা বড় হতে দেখেছি বার গুলো, এখন কিন্তু আবার এখানে একটু একটু ছোট হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি ক্যান্ডেলের দিকে খেয়াল করি, ক্যান্ডেলও কিন্তু আমাদেরকে একটা মানে ইন্ডিকেট করছে যে এখানে একটা ডাবল টপ তৈরি হতে পারে, হয়তো সম্ভাবনা রয়েছে। এবং এখানে কিন্তু আমরা ক্যান্ডেলিস্টিক একটা ফরমেশনও পাচ্ছি, যেটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার, ঠিক আছে। তো সবগুলোই ঠিক আছে এখন পর্যন্ত, আমি বলবো যেহেতু সেটা আমার একটা টপ এর কাছাকাছি অবস্থান করছে, খুব বেশি প্রাইস কিন্তু এখনো সেখান থেকে নামেনি। আমরা যদি ধরি, আমরা যদি দেখি যে এখন প্রাইসটা কিন্তু কারেন্ট প্রাইসটা রয়েছে ভিউয়ার্স 110-এ রয়েছে। তো 110-এ রয়েছে, এখন বেয়ারিশ আছে কারেন্ট, যেহেতু আমরা ক্যান্ডেলিস্টিক ফরমেশন আমাকে বেয়ারিশ বলছে। আমার ম্যাকডি এখন পর্যন্ত বেয়ারিশ সিগন্যালটা দেয়নি, যেহেতু এটা হচ্ছে যে আমরা জানি যে ম্যাকডি হচ্ছে যে একটা সে ট্রেন্ড ফলোইং ইন্ডিকেটর তো অবশ্যই, কিন্তু সে ল্যাগ করে, অনেকটা ল্যাগ করতে আমরা দেখি। কিন্তু আরএসআই কিন্তু আমাদেরকে সিগন্যাল দিয়ে দিয়েছে, যেহেতু আরএসআই একদম প্রাইসের সাথে সাথে মুভ করতে আমরা দেখি, আরএসআই কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করেছে যে এটা কিন্তু এখানে প্রাইসটা হয়তো এখান থেকে একটু নিচে আসতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যদি একটু খেয়াল করি, এখানে ধরেন এটা ইকুয়াল হাই তৈরি করেছে, আবার এখানে কিন্তু আমরা আরএসআই তে যদি একদম কারেন্ট দুটো পয়েন্ট যদি দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোয়ার একটা হাই তৈরি করেছে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে মানে এরপরে কি হতে যাচ্ছে। সো এখন পর্যন্ত আমরা বলবো বেয়ারিশ, একটা বেয়ারিশ ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার যদি আমরা দেখি আরএসআই তে একটা কিন্তু একটা ক্লাসিক্যাল প্যাটার্নও কিন্তু ফর্ম করেছে ছোট করে, এটাকে আমরা বলি হেড এন্ড শোল্ডার টপ, দুটো শোল্ডার একটা হেড, এবং সেটাকে ভেঙেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদেরকে একটা নেগেটিভ অবস্থার কথা বলছে। তবে এখন সাপোর্টটা কোথায় আছে, 65 কে যদি না ভাঙে, 65 এ টাচ করে যদি আবার সে যদি উপরের দিকে আবার র্যালি করতে দেখি, এবং সেখানে যদি আমার এখানে যদি এই লেভেলকে যদি ব্রিচ করতে পারে, আবার যদি সে, আমি যদি এক কথায় বলি 113-14 কাছাকাছি যদি গিয়ে আবার ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু সে আবার এটাকে কন্টিনিউ করতে পারে। হ্যাঁ, তো এটা আমাদেরকে দেখতে হবে তো কি হতে যাচ্ছে। তবে আমরা এখন কারেন্ট সিচুয়েশনটাকে এখন বেয়ারিশ হিসেবে দেখছি, যেটা লাস্ট ক্যান্ডেলটা কিন্তু আমাদেরকে একটু চিন্তায় ফেলে দিয়েছে। তো আমরা এটা দেখি যে কি হতে যাচ্ছে। তো এটা আসলে নাবানা ফার্মাতেই ছিল। তো আমরা এখন সরাসরি ভিউয়ার্স কিছু ফরেক্স পেয়ারে চলে যাব, যেহেতু ফরেক্স পেয়ার যারা অপেক্ষা করছেন তাদের জন্য। তো আমি জিবিপি ইউএসডি পেয়ারে ঢুকছি।
আমি এটাকে টাইম ফ্রেমটাকে 15 মিনিট করে নিচ্ছি ভিউয়ার্স। তো 15 মিনিট আমি করে নিলাম ভিউয়ার্স। তো আমরা এখন দেখি যে এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো প্রথম যেটা বলেছি ভিউয়ার্স, আমরা অবশ্যই কোনোখানে ডাইভারজেন্স আছে কিনা সেই জিনিসটা আমরা কিন্তু খেয়াল করব। ডাইভারজেন্স আমাদেরকে একটা ভালো একটা ট্রেড কিন্তু আমাদেরকে দিতে পারে। তো আমরা যদি খেয়াল করি, আমরা যদি এই দেখেন ভিউয়ার্স, আমরা যদি এখান থেকে খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখান থেকে এটা কিন্তু একটা লোয়ার লো তৈরি করেছে। এটা থেকে লো পয়েন্টটা নিচে কিন্তু আমরা যদি ম্যাকডির দিকে যদি খেয়াল করি ভিউয়ার্স, আমরা কিন্তু ম্যাকডি একটা দেখতে পাচ্ছি যে হায়ার লো তৈরি করেছে, ঠিক আছে। আর একইভাবে আমরা যদি আমাদের আরএসআই যেটা রয়েছে, আরএসআই এর দিকে যদি আমরা খেয়াল করি ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আরএসআইও কিন্তু একটা যেটা হচ্ছে যে বুলিশ ডাইভারজেন্স। আমরা একদম সেম জায়গা থেকে ভিউয়ার্স আমরা ড্র করব। এখান থেকে আমরা যদি এখানে পর্যন্ত জাস্ট দেখতে পাচ্ছি একটা ডাইভারজেন্স ছিল এবং এরপরে দেখেন এটাকে কিন্তু কন্টিনিউ করেছে। তো আমরা কিন্তু এরপরে অপেক্ষায় মানে এখানে যখন এটা হয়েছে আমাদের করণীয় কি ছিল? আমাদের করণীয় ছিল এরপরে আসলে এটাকে করা, যে এই যে লেভেলটা রয়েছে আমার, এই যে আমার যে আপনার কি বলবো, যেটা আমার জন্য এখন একটা, যেহেতু প্রাইস এটার নিচে আছে, এই লেভেলের নিচে আছে, তো এটা আমার জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলকে যখন ব্রেকটা করবে, এখানে ব্রেক করে কিন্তু দেখেন অনেক চেষ্টা করেও কিন্তু সে দাঁড়াতে পারেনি। আমরা যদি এখানে খেয়াল করি সেখানে কিন্তু সে চেষ্টা করেছিল, কিন্তু জাস্ট সাইডওয়েজ একটা মুভমেন্ট হয়েছে, হওয়ার পরে আবার ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে যখন আবার এই লেভেলটাকে, তারপর আমাকে একটা জোন ক্রিয়েট করে নিতে হবে, যেহেতু এখানেও তার একটা বাধা, আমার এখন বাধা তৈরি হয়ে গেল। তো আমি যেটা করবো ভিউয়ার্স, আমি এখানে জাস্ট একটা লাইন ড্র করে নিলাম, এটা টপ ধরে। যখন এই দুইটা লেভেলকে ভেঙে দাঁড়িয়ে গেছে প্রাইসটা, এবং দেখেন এখানে ম্যাকডি থেকে কিন্তু আমি যেটা হচ্ছে যে যেটা গোল্ড, এখানে একটা ছিল, হুক ছিল, পাওয়ার হুক ছিল। দেন হচ্ছে যে আমরা যখন দেখছি জিরো লাইনকে ক্রস করেছে ভিউয়ার্স, সেখানে আমরা কিন্তু এন্ট্রিটা নিব এবং আমরা এখানে যেটা বলেছি যে 65 কে যখন ক্রস করছে, এখানে 65টা আমরা দেখতে পাচ্ছি যে কোথায়, এই জায়গায় এখানে 65 ভিউয়ার্স। তো 65 এ যখন ক্রস করছে, এই ক্যান্ডেলটা পাচ্ছি লং ক্যান্ডেল, এবং এখানে কিন্তু দেখেন একটা রাউন্ডিং বটম, যেটা আমরা দেখতে পাচ্ছি রাউন্ডিং বটম এটা ফর্ম করেছে। তো রাউন্ডিং বটমের আমরা জানি যে টার্গেটটা হয় কিভাবে ভিউয়ার্স, আমি একটু দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আমার ভিউয়ার্স, আমার এই যে বটম যেটা রয়েছে সেটা থেকে আমার এই যে আমার যে এই যে এখান থেকে আমি এটাকে কাউন্ট করবো। সো এটাকে আমি রাউন্ডিং, এই যে পুরো শেপটাকে নিয়ে এখান থেকে আমি টার্গেটটাকে ধরে আমি এখানে বসিয়ে দিব ভিউয়ার্স, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাকে একদম খুব সুন্দর একটা স্মার্ট প্রফিট করার সুযোগ ছিল, ঠিক আছে। আমার এন্ট্রিটা ছিল ভিউয়ার্স, আমি যেটা বলেছি যে আমার ক্যান্ডেল ছিল, এইটা ক্যান্ডেল, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে ধরে বলি 1.26760 তে ছিল, আর এখানে কিন্তু আমরা সেটা আমরা ক্লোজ করছি কিন্তু 26895 এ, ঠিক আছে। তাহলে একটা সুন্দর প্রফিট করার সুযোগ ছিল। বাট এটা হচ্ছে যে আমি এটা টার্গেটের কথা বলছি, কিন্তু যখন এটাকে দেখেন, আমরা কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু বুলিশ ছিল, তো আমি কিন্তু ইচ্ছা করলে আরো উপর পর্যন্ত আমি যেতে পারি, ঠিক আছে, আমি উপরে যেতে পারি। তো আমি কিন্তু সেটাকে কন্টিনিউ করব। তো আমি একদম ডিটেলসে যাচ্ছি না ভিউয়ার্স, আমি আপনাদেরকে কিছু স্ট্র্যাটেজি দেখিয়ে দিচ্ছি। তো আসলে এটার জন্য ডিটেলস আসলে দরকার, আসলে ভিডিও দরকার। তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের জন্য আলাদা করে কিছু ভিডিও করার জন্য। তো দেখেন এরপরে কিন্তু আমরা এখানে ডেড ক্রসটা পেয়েছি একদম এখানে এসে, যেটা একটা সাইডওয়েজ মুভমেন্টের পরেই কিন্তু এখানে ডেড ক্রসটা এসছে, যেটা আমরা কিন্তু আরএসআই যদি ফলো করতাম, আরএসআই কিন্তু দেখেন এখান থেকে কিন্তু একটা হাইটা লোয়ার হয়ে গেল এই জায়গায়, এখানে কিন্তু হায়ার হাই তৈরি করেছে, বাট এটা কিন্তু হায়ার লো তৈরি করেছে, এখানে কিন্তু একটা ডাইভারজেন্স ছিল। এবং আমরা যেটা বলেছি 70 কে ভেঙে ফেললে, এবং 70 কে ভেঙে কিন্তু সে আবার উপরের দিকে উঠার চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা কিন্তু সফল হয়নি। তখন আমরা এটা থেকে এটা পর্যন্ত দেখতে পাচ্ছি যে এটা আস্তে আস্তে কিন্তু বিয়ারিশ হয়ে গেছে, এই জায়গায় কিন্তু আমরা ধরেই রাখবো না, ঠিক আছে। যদিও আমরা যদি ম্যাকডির দিকে খেয়াল করি, ম্যাকডি কিন্তু একটু পরেই সিগন্যালটা জেনারেট করেছে, কিন্তু আমরা আরএসআই থেকে কিন্তু সিগন্যালটা আগেই পাচ্ছি, একটা ডাইভারজেন্সের সিগন্যাল পাচ্ছি। সো আমরা এখানে কিন্তু আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো আমরা কিন্তু ভালো প্রফিট করার সুযোগ আছে। আমার যদি আমি চার্ট প্যাটার্ন ফলো করি, আমার টার্গেট হবে এটা, আর আমি যদি আমার ট্রেন্ডটাকে ফলো করে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা স্মার্ট প্রফিট করার সুযোগ ছিল ভিউয়ার্স। তো এটা আমি জিবিপি ইউএসডি তে দেখালাম। তো এরকম অনেকগুলো আমরা বিষয় আমরা কিন্তু এখানে খেয়াল করতে পারি। তো আপনারা যেটা করবেন, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা আরএসআই যখন 65
ক্রস করছে তখন কিন্তু আমরা সেটাকে সেখানে আমাদের এন্ট্রি গুলো আমরা নিতে পারি। তখন আমরা এন্ট্রি নিলে কিন্তু আমাদের স্মার্ট প্রফিট করার একটা ভালো সুযোগ আমাদের থাকে, যদি RSI বিচারে যদি বলি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমার ডাইভারজেন্স কিন্তু আমাকে আমার আসলে একটা ট্রেন্ড যে মানে ট্রেন্ড এক্সোশনে চলে যাচ্ছে, ঠিক আছে, একটা একটা ডাউন ট্রেন্ড যে সেখানে রিভার্স করার একটা সুযোগ, মানে একটা রিভার্সের পয়েন্ট গুলো আমরা ধরতে পারি, রিভার্সালের যে পয়েন্ট, যে পয়েন্ট থেকে এটা রিভার্স করবে সেই পয়েন্ট গুলো আমরা কিন্তু দেখে নিতে পারি একটা ইয়ার মাধ্যমে, যে ডাইভারজেন্সের মাধ্যমে। এটা কিন্তু খুবই স্ট্রং একটা স্ট্র্যাটেজি ভিউয়ার্স। তো আমরা দেখেন এখানে তো আমরা এটা দেখেছি। তো এটা একটা গোল্ডেন ক্রসওভার আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা বাই সিগন্যাল জেনারেট করেছে ম্যাকডি। আমরা যদি ম্যাকডি ধরে যদি বলি, এখানে একটা বাই সিগন্যাল জেনারেট করেছে, কিন্তু আমি কিন্তু দেখেন আমার যেহেতু 65 এর উপরে যেতে পারিনি, আমি কিন্তু এটাকে মানে RSI থেকে কিন্তু এই সিগন্যালটা পাচ্ছি না, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু প্রাইসে কিন্তু একটা আপ মুভমেন্ট কিন্তু হয়েছে। তাহলে এটা কিন্তু আমি আমার এই সিগন্যালের দুই সিগন্যাল কিন্তু আমাকে মানে RSI এখানে 50 এর উপরে যাচ্ছে, মানে 50 এর উপরে যাওয়াটাকে সেন্ট্রাল লাইন 50 ক্রস ওভারকে অনেকে কিন্তু বুলিশ হিসাবে আমরা ট্রিট করে থাকি। কিন্তু আমরা এরকমও দেখেছি, দেখেন 50 তে গিয়ে আবার দেখা গেছে, এই যে আমরা যদি এখান থেকে দেখি, দেখেন 50 এর উপরে গিয়ে কিন্তু সে পড়ে গেছে। তাহলে সেই স্ট্র্যাটেজিটা কিন্তু সবসময় কাজ করবে তা কিন্তু না। তো আমাকে বুঝতে হবে যে মোমেন্টামটা কতটুকু আমি ধরতে পারি, ক্যাচ করতে পারি। আরেকটা বিষয় বলতে চাই ভিউয়ার্স, কোনো স্ট্র্যাটেজি কিন্তু ফুল প্রুফ না, এটা কিন্তু আবার বলে নিচ্ছি। হয়তো আপনারা বলতে পারেন যে তাহলে আমি এখানে তো মিস করে গেলাম। হ্যাঁ, এরকম কিছু জিনিস আমরা মিস করব, বাট আমরা যেহেতু এইটা এই মার্কেটে আসলে টাকা কামানো খুবই আসলে আমি বলবো যে এটা খুব এখানে অনেক অনেক বেশি রিস্ক ইনভলভড এই মার্কেটে। তো আমাদেরকে খুব বুঝে শুনেই আমাদের আসলে প্রতিটা পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। তো এখানে একটা ডেড ক্রস দেখতে পাচ্ছি, ডেড ক্রস, এবং আমরা যদি সেটা দেখি 70-র কাছাকাছি গিয়ে 70 লেভেলকে সে ভাঙতে পারেনি, এবং এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক লম্বা সময় কিন্তু সে চেষ্টা করেছে। যদিও প্রাইস এখানে দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু একটা আমরা ডাইভারজেন্স পরিষ্কারভাবে ম্যাকডি একটা ডাইভারজেন্স আমাদেরকে দেখিয়েছে। দেখেন এখানে কিন্তু প্রাইস কিন্তু একদম কন্টিনিউয়াস বাড়ছিল, উপরের দিকে যাচ্ছে। কিন্তু আমি যদি ম্যাকডির দিকে যদি খেয়াল করি, ম্যাকডি কিন্তু নিচের দিকে যাচ্ছে। সো এটা একটা ডাইভারজেন্স ছিল ভিউয়ার্স। তো এখান থেকে কিন্তু আমরা বুঝে নিতে পারি যে প্রাইস যেটা উঠছে, তো এটা কিন্তু যে কোনো সময় রিভার্স করবে। সো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আমাকে অবশ্যই সেখান থেকে বেরিয়ে যেতে হবে। তো এখানে আমাদেরকে সতর্ক সে করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি একটা অনেকটা লম্বা সময় ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রাইস কিন্তু এখানে এই যে একটা ডাউন ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি, প্রাইস কিন্তু এখান থেকে পড়েছে, এই যে আমরা যদি দেখি, এবং দেখেন এখান থেকে এই যে পড়ার পরে এখানে একটা রিজেকশন, এটা আমরা পয়েন্ট একটা দুটো তিনটা পয়েন্ট তিনবার কিন্তু সেখান থেকে প্রাইস কিন্তু রিজেকশনে গেছে, মানে রিজেক্ট হয়ে প্রাইস কিন্তু নিচে চলে এসেছে এবং অনেকটা নিচে পড়ে গেছে ভিউয়ার্স। হ্যাঁ, তারপর আমরা কিন্তু এটা কিন্তু সিগন্যালটা আমরা ম্যাকডি থেকে কিন্তু পাচ্ছি, ঠিক আছে। এবং আমরা যদি এখানে খেয়াল করি, একদম টপ যে পয়েন্টটা ছিল সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 70 কে ভেঙে 70 এর উপরে গিয়েছিল, বাট 70 কে ভেঙে কিন্তু খুব শার্প ভাবে নিচে চলে আসছে। এটা কিন্তু আমাদেরকে সিগন্যাল দিয়ে দিয়েছে 61 এ চলে এসে। আর এসআইও কিন্তু বলেছে যে ভাই তোমরা এখান থেকে এক্সিট করো, ঠিক আছে। তো আমরা কিন্তু খুব ভালোভাবে এগুলোকে ভিউয়ার্স আমরা দেখে শুনে, আমি কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে শুধু আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাকে মাল্টি টাইম ফ্রেমে আমরা ব্যবহার করতে পারি। সো আমি খুব বেশি বড় হয়ে যাবে ভিডিওটি, সে কারণে আমি আজকে আর ওদিকে যাচ্ছি না। তো এই আমরা যেটা দেখেছি যে RSI এবং ম্যাকডির এই ছোট্টখাটো যে দু তিনটা জিনিস আমি বলেছি, এগুলোকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, খুব অ্যাডভান্স যে স্ট্র্যাটেজি গুলো তো গেলাম না, সেগুলো নিয়ে অবশ্যই আমি আলাদা করে ভিডিও করব ভিউয়ার্স। তো আশা করি আজকের ভিডিওটি খুবই ইউজফুল ছিল। আপনারা এটাকে ব্যবহার করে আপনারা আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজি গুলোকে সাজাতে পারবেন, এবং প্রফিট ম্যাক্সিমাইজেশনের কাজটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সবসময় আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আমার থাকে। তো আবারও সেই শুভকামনা রাখছি, আপনারা ভালো থাকবেন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি। খুব অল্প সময়ের ভিতরে আরেকটি খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক। আল্লাহ হাফেজ।